এই জানোরা বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে মানুষ দেখলেই শুধু গায়ের সঙ্গে গা লাগাতে ইচ্ছে করে। তোদের ঘরে কি মা বোন নেই? সরি, আসলে আমি দেখতে পাইনি। আপনি ভুল করতেছেন। আমি আসলে আপনাকে দেখতে পাইনি, তার জন্য আবারও সরি বলতেছি। এই, তোর নাম কি? আর তুই এই ভার্সিটিতে কি করতে এসেছিস? হ্যাঁ, এই খ্যাত মার্কা লুক নিয়ে নিশ্চয়ই এখানে ভিক্ষে করতে এসেছিস, তাও আবার কাঁধের মধ্যে ব্যাগ ঝুলিয়ে। হাউ ফানি। আমার নাম নয়ন, আর এই ভার্সিটিতে আজকে এডমিশন নিয়েছি। আমি এখানে ভিক্ষা করতে আসিনি। হঠাৎ মেয়েটার এক বন্ধু এসে বলল, কিরে মেহের, এখানে কি করতেছিস? আর এই ছেলেটাকে, ওকে তো আগে কখনো দেখিনি। আরে আরে বলিস না, এই খ্যাত মার্কা বলদটা ইচ্ছে করে গায়ের সাথে এসে ধাক্কা খেয়েছে। এখন কিছু বললে বলতেছে ও নাকি ইচ্ছে করে ধাক্কা দেয়নি। সরি, আমি সত্যি ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি আপনাকে দেখতে পাইনি। এই, তুই আবার মুখে মুখে কথা বলছিস? তোকে এখন কি করা দরকার বলতো? মেহের, ওকে এইভাবে না বকে মাথাটা একটু ঠান্ডা কর। এই, তোমার নাম কি? আমার নাম নয়ন। এই কলেজে তো আগে কখনো দেখিনি। আমি আজকে এখানে এডমিশন নিয়েছি, আর আজকে ফার্স্ট দিন। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ও, আপনি তো আমাদের এক ক্লাস সিনিয়র। আপনারা ফার্স্ট ইয়ার? হ্যাঁ। এই, তুই কি শুরু করলি? কি এই খ্যাত মার্কা বলদটার সাথে এত কথা কিসের? এইসব ছেলেদের একটু সুযোগ দিলে মাথায় চড়ে বসে। চল এখান থেকে। মেহের, সবসময় এমন করিস না তো। ওরাও মানুষ আমাদের মতো, একটু গরিব আমাদের চেয়ে, কিন্তু তাই বলে আমাদের এইভাবে ওদেরকে অপমান করা ঠিক উচিত না। হাসছে আমার ভালো মানুষই রে। এই, তুই চুপ কর, আমার সাথে চল। এই ছেলেকে তো পরে দেখে নেব। আর এই ছেলের নাম যেন কি বললে? নয়ন। তোমাকে আমি পরে দেখে নিচ্ছি, ভেবে নিও না আমাদের সিনিয়র বলে আমি মেহের তোমাকে ছেড়ে দিব। আপু, আমি বলতেছি আপনাকে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি। আমি শুধু শুধু মিথ্যা কেন বলবো? আর আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই যে আপনাকে শুধু শুধু ধাক্কা দিতে যাব। মেহের কিছু বলতে যাবে তার আগেই আনা মেহেরকে হাত ধরে টেনে নিয়ে যায়। যেতে যেতে নয়নের উদ্দেশ্যে আনা বলে, সরি, ওর কথা কিছু মনে করবেন না। ও আসলে একটু রাগী তো, সেই জন্য একটু হার্ড ব্যবহার করেছে, কিন্তু ওর মনটা অনেক ভালো। আসছি, ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। নয়না সেখানে না দাঁড়িয়ে সোজা তার ক্লাসে চলে যায়। ক্লাসে যাওয়ার পর নয়নের বেস্ট ফ্রেন্ড রাতুল নয়নকে জিজ্ঞেস করলো, কিরে নয়ন, এত দেরি হলো কেন আজকে আসতে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি, কিন্তু তোর কোনো খবরও নেই। আর বলিস না, রাস্তায় আসার সময় একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে যায়। তারপর মেয়েটা যা ইচ্ছে তাই বলে অপমান করে। বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে হয়তো। আমিও সরি বলে চলে আসি এখান থেকে, কিন্তু মেয়েটা নাছুর বান্ধা। তারপর মেয়েটার বান্ধবী এসে মেয়েটাকে নিয়ে যায়, আর আমি ক্লাসে আসলাম। সে কি, মেয়েটিকে চিনিস তাকে? মেয়েটার নাম সম্ভবত মেহের, আর এবার ফার্স্ট ইয়ারে এসেছে। সে কি বন্ধু, তুই কি বলতেছিস এগুলা? মেয়েটা তো সম্ভবত এমপির মেয়ে, আমাদের এমপি সাহেবের মেয়ে। এই কলেজে এবার অ্যাডমিশন নিয়েছে ফার্স্ট ইয়ারে, নাম মেহের। এটা যদি সেই এমপির মেয়ে হয়ে থাকে তাহলে তো বন্ধু মহাবিপদ। শুনেছি এই মেয়ে নাকি অনেক রাগী, তার উপরে নাকি ভার্সিটির অনেক বড় বড় সিনিয়ররা কথা বলতে পারে না। আচ্ছা, সব বাদ দে। এখন যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, ভুল করে হলেও তো হয়েছে। এখন পরেরটা পরে দেখা যাবে, কি হয় না হয়। এত ভয় পেয়ে লাভ নেই। আমাদের আর কি করবে, বেশি হলে মারবে, এতটুকুই তো। ভাই, তুই এই কয়েকটা দিন ক্যাম্পাসে আসিস না। মোট কথা, তুই ভার্সিটিতে পা দিস না। আগে দেখি মেয়েটার হাবভাব কী রকম, তারপর না হয় এই ভার্সিটিতে আসা যাবে। এখন শুধু শুধু নিজের লাইফ রিস্ক নিয়ে আসার দরকার নেই। এত ভাবিস না তো, কিছু হবে না। শুধু শুধু নিজের মধ্যে এত প্যারা নিস না। নয়ন আর রাতুল কথা বলতে বলতেই তাদের ক্লাসের স্যার চলে আসে। স্যারকে দেখে সবাই সালাম দেয়। বসো সবাই। এই ছেলে, তুমি দাঁড়াও। তোমাকে তো আগে কখনো এই কলেজে দেখিনি, নতুন নাকি? জি স্যার, আমি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি, আর আজকে ফার্স্ট দিন কলেজে আসলাম। কিন্তু ভর্তি হয়েছিলাম আর অনেক আগে। ভর্তি হয়েছ বুঝলাম, অনেক আগে, কিন্তু এতদিন কলেজে আসোনি কেন? এটা কি মামার বাড়ি পেয়েছো যে যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা আসবে না?
আসলে স্যার আমি ভর্তির দিন প্রিন্সিপাল স্যারের কাছে বলে গিয়েছিলাম আমার পারিবারিক একটু সমস্যার কারণে আসতে পারিনি। আর রাতুলের কাছ থেকে আমি সব পড়াশোনা কালেক্ট করতাম। ঠিক আছে, এখন থেকে আর ক্লাস মিস করবে না। এখন থেকে সিরিয়াসভাবে পড়াশোনা করো আর কলেজে রেগুলার আসা যাওয়া করো। তাহলে পড়াশোনা ভালোভাবে করতে পারবে, নয়তো লাইফে কোনো কিছুই করতে পারবে না। শুধু শুধু বাবা মায়ের টাকা নষ্ট করে এতটুকু এসেছ, পরে আফসোস করবে। জি স্যার, এখন থেকে সিরিয়াসভাবে পড়াশোনা করব আর কলেজ অফ দিব না। প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাস নিয়ম অনুসারী মেনে করব। গুড, মনে থাকে যেন। দেখো, সবাইকে এই ছেলেটাকে থেকে শেখা উচিত। জানি না ছেলেটা কীরকম হবে, তবে ওর আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে ছেলেটা মিথ্যা বলেনি। তোমাদের তো একদিন পাওয়া গেলে আজ সপ্তাহে 4 দিন পাওয়া যায় না। নাম কি তোমার? স্যার আমার নাম নয়ন। ওকে নয়ন, বসো তুমি। তোমার জায়গায় আর কি কি বলেছি মনে রেখো। এতে স্টুডেন্টদের নিজেদেরই লাভ, আমাদের কোনো লাভ নেই। আমাদের কাছে টাকা আসছে, আমরা আমাদের বেতন পাচ্ছি। এখন যদি তোমরা পড়াশোনা নাও করো তাহলে আমাদের কিছুই করার নেই। তবে আমি একজন শিক্ষক হয়ে তোমাদের কাছে ভালো ফলাফল আশা করছি। তোমরা যেন লাইফে বড় কিছু হতে পারো সেই চেষ্টা করতেছি। তোমাদেরকেও চেষ্টা করতে হবে। ক্লাসের সকলে একসঙ্গে বলে উঠল। অবশ্যই স্যার, আজ থেকে আমরা সকলে অক্লান্ত পরিশ্রম করব। আপনাদের পরিশ্রম বৃথা দিতে দেব না। আমাদের বাবা মায়ের টাকাগুলো অযথা নষ্ট করতে দেব না। আজ থেকে সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং আপনাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করব। ওকে, তোমরা মনে রেখো, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তোমরা এখন যত পরিশ্রম করবে ভবিষ্যতে ঠিক ততটাই তোমরা উন্নতি করতে পারবে। চলো এখন ক্লাস শুরু করি। অনেক কথা বলা হয়েছে, যে কথাগুলো বললাম সেগুলো তোমরা মনে রেখো আর যথাযথ ব্যবহার করো। একে একে কয়েকটা ক্লাস করার পর যখন রাতুলের খিদে পায় তখন নয়নকে রাতুল বলল। নয়ন বন্ধু, চল ক্যান্টিন থেকে কোনো কিছু খেয়ে আসি। খুব খিদে পেয়েছে, বাড়ি থেকে আসার সময় কোনো কিছু খেয়ে আসতে পারিনি। ঠিক আছে, তাহলে চল। ক্যান্টিনে যাবি নাকি বাইরে যাবে? তুই তো জানিসই ক্যান্টিনে গেলে তো আর ওইটা খাওয়া যাবে না, তাই একটু কষ্ট করে বন্ধু চল বাইরে যাই। আর তোকে ছাড়া তো আমি একা কখনো যাব না। তোকে কত করে বলেছি তুই এটা ছেড়ে দে, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরও কি তুই শুনতে পাস না? খেয়ে নিজের ক্ষতি করতেছিস এইভাবে। একটু পরিবারের চিন্তা কর। নিজের চিন্তা না হয় নাই করলে ফিউচারের চিন্তা কর। বন্ধু, এটা নিয়ে আর কথা বলিস না, তোর পরে একমাত্র এটাই আমার সঙ্গী। এখন চল তাড়াতাড়ি যাই। রাতুল মাঝে মধ্যে ধূমপান করে, সেটা অবশ্য রাতুলের বাড়ির কেউ জানে না, শুধুমাত্র নয়ন ছাড়া আর কেউ জানে না। সেজন্য এখন বাইরে যাচ্ছে। ক্যান্টিনে গেলে তো আর ধূমপান করতে পারবে না। ইনফ্যাক্ট ইউনিভার্সিটির ভিতরে ধূমপান করা নিষিদ্ধ। রাতুল আর নয়ন ক্লাসরুম থেকে বেরিয়ে যখন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটা ছেলে ডাক দেয়। এই যে ভাইয়েরা, তুমি নয়ন তাই না? হ্যাঁ আমি নয়ন, তুমি কে? এই যে এইদিকে তোমাকে মেহেরাপু ডাকতেছে। তুমি তোমার কাজে যাও, ভার্সিটিতে এসেছো, পড়াশোনা করো। এদিক ওদিক না করে নিজের ক্লাসে যাও। আর আমি ওইদিকে যাচ্ছি না। এই মেয়ের সাথে আমার কোনো কথা নেই। আমাকে বলতে বলেছিল, আমি বলে দিয়েছি। এখন আপনার ইচ্ছা, আপনি যাবেন কি যাবেন না। না গেলেই ভালো, আর না গেলে পরবর্তীতে আপনার কপালেই হয়তো দুঃখ আছে। এখন আপনার উপর নির্ভর করে আপনি কি করবেন। এই কথাটা বললে ছেলেটা আবার যেখান থেকে এসেছিল সেখানেই চলে যায়, মানে মেহেরদের কাছে। মেহেরের কাছে গিয়ে ছেলেটা বলল, আপু, আমি ওই ভাইয়াটাকে বলে দিয়েছিলাম এখানে আসার জন্য, কিন্তু উনি আমাকে কয়েকটা বাণী শুনিয়ে দিলেন। বললেন এই ভার্সিটিতে এসেছি পড়াশোনা করতে, এইসব করতে নয়। আর উনি বললেন উনি নাকি এখানে আসবেন না। আনা, দেখেছিস তুই ছেলেটার কত বড় স্পর্ধা? আমি ডেকেছি তারপরও আসলো না। ওকে তো আমি মেরেই ফেলতে ইচ্ছে করতেছে। এখন তুই বল ওকে কি করতে পারি? তুই এত জেদ ধরে থাকিস কেন? এই সময় ছেলেটা যাওয়ার আগে তোকে কতবার করে সরি বলে গিয়েছে, তারপরেও তুই এই বিষয়টা নিয়ে পড়ে আছিস কেন? সেটা তোকে বলতেছে, তোকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি, তারপর তুই এটা বলছিস। হ্যাঁ আমি বুঝলাম না
তুই কি আমার ফ্রেন্ড নাকি ওই ছেলের ফ্রেন্ড? তুই আমার ফ্রেন্ড হয়ে তুই ওই ছেলের পক্ষে কথা বলতেছিস, এটা আমি মানতে পারছি না। দেখ দোস্ত, আমি কারোর পক্ষ নিয়েই কথা বলতেছি না, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। যে এটা এখানে পড়াশোনা করতে এসেছে, হয়তো কোনো দরিদ্র ফ্যামিলি হতে দেখি তো বোঝা যায়, তাই বলে তো আমরা ওর লাইফটা এইভাবে নষ্ট করতে পারি না। সেই অধিকার আমার বা তোর কারণই নেই। এইসব ছোট লোকদের আমার খুব ভালো করে জানা আছে, বুঝেছিস? এরা প্রথমে মনে করে নিচ থেকে এসে ধাক্কা খাবে, তারপরে বলবে সরি, আমি আসলে দেখতেই পাইনি। যখন তুই মাপ করে দিবি তখন ঠিকই আবার তোর পেছন পেছন কুকুরের মতো ঘুরঘুর করবে। তারপর একসময় তোকে অফার করবে প্রেম করার জন্য। যখন তুই রাজি হয়ে যাবে তখন রাজ্যসহ রাজকন্যা তার, তখন সারা জীবন শ্বশুরের টাকায় চলবে পায়ের উপর পা তুলে। দোস্ত, সবাইকে তোর এই মাইন্ডে যাচাই করিস না। সবাই কিন্তু একরকম না। তোর আর আমার মাইন্ড যেমন সবসময় একরকম কাজ করে না, ঠিক তেমনই সবাই সবার চিন্তা একরকম হয় না। ওরা এখন এখান থেকে চলে গিয়েছে, ওদেরকে আর ডিস্টার্ব করবি না, বলে দিলাম। আচ্ছা, এখন চল ক্লাসে যাই। ওকে আমি এখানে ডেকেছিলাম, ও আসেনি। এখন ওর বিচার তো একসময় না একসময় করবই। আমি সেটা হোক আজ কিংবা কাল বা পরশু, যেই দিনই হোক আমি ওর বিচার করেই ছাড়বো। আমি এতক্ষণ কাকে কি বোঝালাম? তোকে না বুঝিয়ে এতক্ষণ একটা গাছকে যদি বোঝাতাম, তাহলে ওই গাছটাও আমার কথাটা বুঝতে পারত, কিন্তু তুই সেটা বুঝতে পারছিস না। রাতুল আর নয়ন দুজনেই একটা চায়ের দোকানে বসেছে। চায়ের দোকানটা ওদের ভার্সিটির পিছন দিকে, যেখানে বেশি একটা মানুষ আসা যাওয়া করে না। রাতুলের হাতে একটা সিগারেট আর 1 কাপ চা, নয়নের হাতে 1 কাপ চা, রং চা। রাতুল চা খেতে খেতে নয়নকে বলল, দোস্ত, ওই সময় যে তোকে যেতে বললো, এটা কি সেই মেয়েটা নাকি যার সাথে ধাক্কা খেয়েছিলি? বললো তো মেহের, আমারও মনে হয়েছে সেই মেয়েটাই। ওই মেয়েটার নামও মেহের ছিল। আর তুই তো বললি যে ওই মেয়েটার নাকি অনেক পাওয়ার ভার্সিটিতে, সেই জন্য হয়তো ছেলেটা মেয়েটিকে আপু আপু বলতেছিল। দোস্ত, মেয়েটা তোকে ডেকেছিল, এখন না গিয়ে তো মেয়েটাকে আরো রাগিয়ে দিয়েছিস। পর যদি মেয়েটা আবার তোকে কোনো কিছু করে বসে, তখন কি করবি? তোকে বললাম তো, তুই এত চিন্তা করিস না, কিছুই হবে না, সব কিছু আমি সামলে নিব। এত ভয় পাওয়ার কিছু নেই এখানে। মেয়েটা যদি কোনো কিছু না করে তাহলে বাঁচা যায়। এরা বড় লোক, বাবার বিগড়ে যাওয়া সন্তান। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কষ্ট ওরা কি করে বুঝবে? ওদের বাবার অবৈধ টাকা কামিয়ে ঘরের ভিতরে নিয়ে আসে, আর এই মেয়েগুলো বাইরে এইভাবে উড়ায় টাকাগুলো। বন্ধু বান্ধবদের সাথে পার্টি করে, ডান্স করে, ক্লাবে গিয়ে। এরা যা ইচ্ছা করুক, সেটা আমাদের দেখার বিষয় না। ওদের ব্যাপারে আমাদের কোনো কিছু না বলাটাই ভালো। ওরা ওদের বাবার টাকা দিয়ে যা ইচ্ছা তাই করুক, সেটা আমাদের বলার কোনো অধিকার নেই। শেষ হয়েছে, এখন চল ক্লাসে যাই। অনেক কথা হয়েছে, এখন চল। রাতুল আর নয়ন চা শেষ করে ওইখানের বিল মিটিয়ে তারপর তারা হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে চলে যায় তাদের ক্লাসে। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর স্যার আসে। তারপর একে একে আর 2টা ক্লাস করার পর ছুটি হয়ে যায়। রাতুল আর নয়ন ইউনিভার্সিটির বাইরে এসে দুজন দুই রাস্তা ধরে চলে যায়। তাদের দুজনের বাসা 2 দিকে। তারা দুজন 2টা রিক্সা নিয়ে চলে যায় তাদের বাসার গন্তব্যে। নয়ন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দেয় কুকারে। তখনই রাতুলের ফোনে একটা কল আসে। রাতুল ফোনটা বিছানার উপর থেকে হাতে নিয়ে দেখে, তারপর রাতুলের মুখে একটা মুচকি হাসি চলে আসে। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো? দুপুরে খেয়েছো তোমরা? হ্যাঁ বাবা, খেয়েছি আমরা। তুই খেয়েছিস? আর কি করতেছিস এখন? মাত্র কলেজ থেকে আসলাম, এখন ফ্রেশ হয়ে ভাত বসিয়েছি কুকারে। ভাত হলে তারপর খাবো। তোকে তো বলেছিলাম এখানে চট্টগ্রাম থেকে পড়, কেন দৌড়ে ঢাকা গিয়েছিস? এখন এই কষ্টগুলো করতে হচ্ছে তোকে একা একা। ওদিকে বুয়া নেই যে কাজ করে দিয়ে যাবে, একজন বুয়া রেখে দে, সে এসে বাড়ির যাবতীয় কাজগুলো করে দিয়ে যাবে। এভাবে তুইও একটু ফ্রি থাকবি আর বাড়ির কাজগুলো হয়ে যাবে। আম্মা, তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না তো, আমি সব কিছু সামলে নিতে পারবো। এইদিকে একটু কষ্ট হবে না। আর বাড়িতে এত কিছুর মধ্যে আমার এত ভালো করে পড়াশোনা হবে না যতটা এখানে করব। বাবা, তোকে ছাড়া ভালো লাগে না বাড়িতে একটুও। কবে যে তাড়াতাড়ি আবার এই বাড়িতে ফিরে আসবি, আমার বাড়িটা ভরে উঠবে, আমি সেই অপেক্ষায় রয়েছি।
আর মাত্র 2.5 বছর, তারপর সে আগের মতোই বাড়িতে চলে যাব আমি। আর কালকেই তো বাড়ি থেকে আসলাম মাত্র, এখনই মিস করতেছ? আমি তো ভাবতেছি এই বছরের ভিতরে আর বাড়িতে যাব না। বাড়িতে গেলে আমার ক্লাস মিস হয়ে যাবে, আর পড়াশোনা তো হবে না বাড়িতে যাওয়ার পর। বাবা, তুই আমাদের ছেড়ে কিভাবে এত দূরে থাকতেছিস? আমার তো ভেতরটা পুড়ে যায় তোর কথা মনে হলে। আমার বাচ্চা একা একা কি করে থাকে ওখানে? মা, কষ্ট আমারও হয়, কিন্তু কী করব, বাড়িতে থেকে আমার পড়াশোনাটা শেষ হতো না। আর আব্বু তো চায় আমার ভালো রেজাল্ট করার জন্য, সেই সুবাদে আমাকে এখানে থাকতে হচ্ছে। বাড়িতে থাকলে বন্ধুদের জন্য হয়তো আমি সেটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, এখন খাবার খেয়ে নে, তারপর একটু রেস্ট নিবি। দূরে কোথাও যাস না ওদিকে। আম্মু, বাড়িতে সকলে কেমন আছে? সোহা কেমন আছে? আর বাবা? সোহায় স্কুলে, আর তোর আব্বু অফিসে। তোর চাচা ও তোর আব্বুর সাথে অফিসে। আর তোর চাচি আজকে বাবার বাড়ি গিয়েছে লিজা আর লাবিবকে নিয়ে। কাল পরশু চলে আসবে, আমাকে যেতে বলেছিল, কিন্তু তুই বাড়ি থেকে চলে গিয়েছিলি বলে মন খারাপ, সেজন্য আর যাইনি। আর আমি গেলে তোর বাবাকে কে দেখবে? আচ্ছা ঠিক আছে, এখন রাখি আম্মু, বাত হয়ে গিয়েছে। কে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসতে হবে, সামনে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো করে পড়াশোনা কর। আর অচেনা কোনো জায়গাতে যাবি না একা একা, কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবি না। সাদাসিধে এভাবে কলেজে যাবে আসবে। আচ্ছা ঠিক আছে আম্মু, সব কিছু মনে থাকবে। এখন রাখছি, বাই, ভালো থেকো। নয়ন ফোন কেটে মোবাইলটা রেখে তারপর ভাতের কাছে যায়। গিয়ে দেখে ভাত হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে বিকেলবেলা বের হয় কিছু জামা কাপড় কেনার জন্য। আজকে যে জামা কাপড়গুলো পরে ভার্সিটিতে গিয়েছিল সেগুলো পুরনো হয়ে গিয়েছে। বাড়ি থেকে আসার সময় তার জামা কাপড় আনতে ভুলে গিয়েছিল। আজকে সেই পুরান জামা কাপড় পরে যেতে হয়েছে। বিকেলবেলা নয়ন রাতুলকে কল দেয়। রাতুল, কোথায় আছিস? এখন তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে একটু এসে দাঁড়া, একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে, তোকে সাথে যেতে হবে। আসি তো বাড়িতেই, কখন যাবি? আর কি কি কেনাকাটা করবি আমাকে বল। তুই তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে এসে দাঁড়া, আমি বের হয়েছি বাসা থেকে। এই তো কিছু প্যান্ট শার্ট আর জুতা কিনবো। ওখানে না গিয়ে তুই আমার বাসায় চলে আয়, একবারে বাসা থেকে দুজন বেরিয়ে যাব। আমি 3 রাস্তার মোড়ে দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে আস। তোর বাসায় গেলে আজকে আর মার্কেটে যাওয়া হবে না, অলস একটা। আমি আবারও বলতেছি, আমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি চলে আয়। অলরেডি বাসা থেকে বেরিয়ে গিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি আমি। ফোন রাখ, আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি, লেট হবে না। নয়ন ফোন রেখে একটা রিক্সা ডাক দেয়। এই যে মামা, যাবেন? কোথায় যাবেন মামা? অমুক মার্কেটে। কত টাকা ভাড়া নেবেন? ওঠেন মামা, যত টাকা ভাড়া আছে তত টাকাই দিবেন। আপনার কাছ থেকে কি 10 টাকা বেশি নিয়ে আমি বড়লোক হয়ে যাব? সেই আমাকে রিকশায় চালাতে হবে কালকে, তাই আপনার কাছ থেকে শুধু শুধু 10 টাকা বেশি নিয়ে আপনাকে ঠকিয়ে তো আমার কোনো লাভ নেই। নয়ন আর কিছু বলল না, সোজা রিকশায় উঠে তারপর যেখানে রাতুলকে বলেছিল এসে দাঁড়াতে সেখানে গিয়ে দেখে রাতুল অলরেডি দাঁড়িয়ে আছে। রাতুলকে দেখে নয়ন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী রে রাতুল, তুই আজকে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? তোকে তো ফোন করে আনা যায় না, আর আজকে আমি আসার আগে এখানে এসে দাঁড়িয়ে আছিস? ব্যাপারটা ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলতো। দোস্ত, আমিও তোকে কল দিতাম, ফোনটা হাতে নেওয়া মাত্র তুই কল করেছিস। আমারও কোনো কিছু কেনাকাটা রয়েছে, সেগুলোই করতে যাব। তারপর আমি রেডি হয়ে তোকে ফোন দিতে যাই, তুই ঠিক ফোন দিস সে সময়। আর তাই তোর ফোন দেওয়ার সাথে সাথে আমি বের হয়ে যাই বাসা থেকে। ও, তাহলে এই ব্যাপার। তাই তো বলি, যে ব্যক্তিকে একটা জায়গায় 10 টাকা দিয়েও বের করা যায় না, সে বাসা থেকে, সেই ব্যক্তি আজকে আমি আসার আগেই এখানে এসে হাজির। হয়েছে ভাই, তোর দাঁত দেখানো বন্ধ কর। আবার কদিন ধরে ব্রাশ করিস না, হ্যাঁ? কতটা খারাপ দেখা যাচ্ছে তোর এই দাঁতগুলো। এভাবে বলিস না দোস্ত, কষ্ট লাগে তো। শুধু আজকেই ব্রাশ করিনি, আর নয়তো প্রতিদিন ব্রাশ করি তো আমি। নয়ন অবাক হয়ে রাতুলের দিকে তাকিয়ে, তোকে এমনিতেই ঠাসকে দিলাম, আর তুই গড়গড় করে সত্যি কথা বলে ফেললি। বাহ, কি সুন্দর, বাহ। রাতুল আর নয়ন কথা বলতে বলতে চলে আসে মার্কেটের সামনে। নয়ন রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলো, মামা ভাড়া কত? 60 টাকা দেন মামা, 50 টাকা দিয়ে আপনাদের নিয়ে আসতে পারতাম। এই মামা যেখান থেকে উঠছে সেই দিকে না যাইতাম, সেখানে যাওয়ার কারণে ঘুরতে হইছে।
তাই মামা 60 টাকা চেয়েছে। নয়ন একটা 100 টাকার নোট মানিব্যাগ থেকে বের করে রিক্সাওয়ালা মামার হাতে দিয়ে তারপর বলল, শুনুন মামা, প্রথম থেকে আপনার ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এজন্য আপনি এটা পুরোটা রেখে দেন। যতটা আপনার বাড়া আর বাকিটা মনে করেন আপনাকে বকশিস দিলাম। রিক্সাওয়ালা মামা খুশি হয়ে নয়নের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। নয়ন আর রাতুল দুজন মিলে শপিং মলের ভেতরে যায়। তারা দুজন ঘোরাঘুরি করে, কয়েকটা জামা কাপড় জুতো নেওয়ার পর তাদের শপিং শেষ। তখন রাতুল নয়নকে বলল, দোস্ত চল, রাতের খাবারটা একেবারে রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বাসায় যাব। ঠিক আছে, কিন্তু কোন রেস্টুরেন্টে যাবি শুনি? সামনে একটা নিউ রেস্টুরেন্ট দিয়েছে, চল ওইটাতে গিয়ে দেখি ওইটার অবস্থা কীরকম। ঠিক আছে, তাহলে চল গিয়ে দেখা যাক। রাতুল আর নয়ন দুজনে রেস্টুরেন্টের ভেতর আসার পর একটা টেবিলে দুজনে গিয়ে বসে পড়ে। ওয়েটার এসে জিজ্ঞেস করলো, স্যার কি নেবেন? আপনাদের মেনু কার্ড কোথায়? মেনু কার্ড দেন, আমরা বাছাই করে দিচ্ছি আপনাকে। ওয়েটার ওনার কোমর থেকে মেনু কার্ড খুলে নয়নের এদিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে নিন স্যার, আপনাদের জন্য মেনু কার্ড, এখান থেকে বাছাই করতে পারেন। নয়ন আর রাতুল নিজেদের মধ্যে আলোচনা করে তারপর 4টা রেসিপি অর্ডার দেয়। ধন্যবাদ স্যার, একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য নিয়ে আসছি। ওয়েটার সেখান থেকে চলে যাওয়ার পর রেস্টুরেন্টের ভেতরে মেহের এবং তার দলবল ঢুকে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে মেহের নয়নকে দেখে নয়নের কাছে যায়। নয়নের কাছে গিয়ে মেহের নয়নকে বলল, কি রে ছোট লোক সাহেব, আপনিও রেস্টুরেন্টে চলে এসেছেন খেতে? পকেটে মানি আছে তো নাকি? আমার পকেটে মানি আছে নাকি কাগজ আছে সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে সেইটা বলতে চাচ্ছি না। এখন আপনি আসতে পারেন এখান থেকে। মেহের নয়নের কথা শুনে রেগে যায়। তারপর নয়নের কলার ধরে বলল, এই ছোট লোকের বাচ্চা, তোকে কোনো কিছু বলছি না দেখে বেশিবার বেড়েছিস তাই না? তোকে আজকে কলেজের মধ্যে সবার সামনে অপদস্থ করার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি তা করিনি। চিন্তা করিস না, কালকে ঠিকই করব। আর এখন এখান থেকে বের হয়ে যাবে সোজা। নয়ন তখন কিছু বলতে যাবে, মেহেরের কথার পরিবর্তে তখন রেস্টুরেন্টের ম্যানেজার আসে। সেখানে ম্যানেজার সাহেব এসে মেহেরের কথাগুলো শোনার পর মেহেরকে উদ্দেশ্য করে বলল, ম্যাম আপনারা ওই পাশে গিয়ে বসুন প্লিজ। আপনারা কোনো রকম এখানে গন্ডগোল পাকাবেন না, আর নয়তো আপনারা বেরিয়ে যেতে পারেন। ওনারা প্রথম থেকে বসে আছেন আপনাদের আগে। এখানে আমাদের কোনো কাস্টমারকে অপমান করা যাবে না আমাদের সামনে। ম্যানেজার সাহেবের কথা শুনে আবারও মেহের রেগে যায়। রেগে গিয়ে ম্যানেজার সাহেবকে বলল, আপনি আমায় চিনেন না মিস্টার? আমি এইখানে এমপির মেয়ে। না জেনে না বুঝে কাউকে কোনো কিছু বলবেন না, এতে পরবর্তীতে পস্তাতে হবে। ম্যাম আমি কি আপনার কাছে জানতে চেয়েছি আপনি কে বা কারা বা কোথা থেকে এসেছেন? আপনি যদি ভদ্রভাবে আমাদের রেস্টুরেন্টে চলতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে আপনি এখানে আসতে পারেন, আর নয়তো ওই যে দরজা ওই দিকে। ম্যানেজার সাহেবের কথা শুনে মেহের রেগে নয়নের দিকে তাকিয়ে নয়নকে শাসিয়ে বলল, তোর জন্য আজকে আমাকে এখানে অপমানিত হতে হয়েছে। এর বিচার আমি কিভাবে করব তুই শুধু খালি দেখবি। মেহের এটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এতক্ষণ মেহেরের এই কাহিনী রাতুল দু চোখে দেখে বসে থাকে। মেহের চলে যাওয়ার পর ম্যানেজার সাহেব নয়নকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার, আসলে আমাদের এইখানে কাস্টমারদের এভাবে অপমান করা হয় না, বাট এখানে আমাদের কর্তৃপক্ষের কোনো লোক ছিল না। থাকলে হয়তো এতক্ষণ আপনাদের এত কথা শুনতে হতো না, তার জন্য আমি সরি। প্রবলেম নেই, বাট আমার জন্য তো আপনাদের এতগুলো কাস্টমার ছুটে গিয়েছে। তাহলে আমাদের এমডি স্যারের গুরুত্বপূর্ণ নির্দেশ, এখানে কোনো ভদ্র মানুষ ছাড়া অভদ্র মানুষের জায়গা নেই। হোক 100 টাকার জায়গায় 10 টাকা সেল, তারপরও আমাদের এইখানে কোনো বসো, অভদ্রতা তোমরা চলবে সকলেই না। বসো। হ্যাঁ, আপনাদের এমডি স্যারের এই পদক্ষেপটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নয়ন আর ম্যানেজারের কথার মাঝখান দিয়ে ওয়েটার খাবার নিয়ে আসে। এখানে খাবারটা টেবিলের মধ্যে সাজিয়ে দিয়ে তারপর ওয়েটার এবং ম্যানেজার সেখান থেকে চলে যায়। তখন রাতুল বলে উঠল, দোস্ত, এই মেয়ের সাথে যেখানেই যাচ্ছি সেখানেই দেখা হচ্ছে কেন? এটা তো জমের মতো আমাদের পিছনে পড়ে রয়েছে। পিচ্ছি একটা মেয়ে, দেখতে কিন্তু এটার মধ্যে এত তেজ বোঝা যাচ্ছে না। দেখতে তো খুবই ভদ্র সভ্য একটা মেয়ে লাগে, কিন্তু এটার ভেতর যে এত তেজ প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না। পরিবার থেকে ভালো শিক্ষা দিতে পারেনি, বুঝেছিস? কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা এখনও জানে না। বড়লোক বাবাদের বিগড়ে যাওয়া সন্তানেরা এরকমই। তা ঠিক বলেছিস, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো আজ পর্যন্ত হয়তো শিখেনি, নাহলে ম্যানেজার সাহেবের সাথে কী রকম ব্যবহার করে গেল। আচ্ছা বাদ দে,
এখন খাবার এসেছে, খাবার খেয়ে তারপর যাওয়ার সময় না হয় বাকিটা আলোচনা করা যাবে। তারা দুজন রেস্টুরেন্টে খাবার খেতে খেতে রাত 8টা বেজে যায়। তারপর একটা রিক্সা করে রাতুলকে রাতুলের বাড়ির সামনে নামিয়ে দিয়ে নয়ন চলে যায় নয়নের বাড়িতে। নয়ন সেখানে একটা ভাড়া বাসায় উঠেছে, একটা ফ্ল্যাট নিয়ে থাকে এখানে একা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে একটু পড়াশোনা করার পর ঘুমিয়ে পড়ে। সারাটা রাতে ঘুমিয়ে খুব সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করার পর বই নিয়ে পড়তে বসে নয়ন। 8টায় পড়াশোনা শেষ করে রান্না বসিয়ে দেয়। রান্না করা শেষ হওয়ার পর খেয়ে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটির গেটের সামনেই দাঁড়িয়েছিল রাতুল। কিরে, এতক্ষণ সময় লাগলো কেন এখানে আসতে? সে কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য, কিন্তু তোর আসার কোনো নামই নেই। আজকে এত দেরি হয়েছে কেন এখানে আসতে? আসলে আসার সময় আজকে রিক্সা পাচ্ছিলাম না, তাই অনেকটা হেঁটে আসার পর একটা রিক্সা পাই, সেই রিক্সা দিয়ে এখানে আসা। হ্যাঁ, আর বলিস না, এই ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে রিক্সার। তারা সময় মতো কোনো জায়গায় থাকে না, কিন্তু যে সময় দরকার পড়বে না তখন অ্যাভেলেবেল সামনে দিয়ে ঘুরপাক খাওয়া হবে, আর জিজ্ঞেস করবে মামা কোথায় যাবেন, মামা কোথায় যাবেন। হয়েছে, এখন চল কলেজে যাই, নাকি বাইরে দাঁড়িয়ে থাকবে? নয়ন এটা বলে রাতুলকে নিয়ে ভেতরে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে 4জন ছেলে রাতুলকে এবং নয়নকে ডাকে। তারা দুজন ওই 4জন ছেলের কাছে যাওয়ার পর একটা ছেলে বলল, তুমি নয়ন তাই তো? হ্যাঁ, আমি নয়ন। আমি কিন্তু আপনাদের চিনতে পারলাম না, আর আমার নাম জানেন কি করে? আরে এই ছেলেকে এত কিছু বলতে দিচ্ছিস কেন? আর আমরা তো জানতে পেরেছি এটাই নয়ন। শালাকে মারা শুরু কর। এই কথাটা বলে এই ছেলেটা যখনই নয়নকে ঘুষি মারতে যাচ্ছিল, ঠিক তখনই নয়ন সরে গিয়ে ওই ছেলেটার হাতটা ধরে ফেলে। তাই সেখানে নয়নের কোনো ক্ষতি হয়নি। এটা দেখে ছেলেটা আরও রেগে যায়। ঠিক তখন আরেকটা ছেলে মারতে আসে, কিন্তু সেই ছেলেটাকে নয়ন নাক বরাবর একটা ঘুষি মারে, যার ফলে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে আর 3জন ছেলে একসাথে নয়নকে হকি স্টিক দিয়ে মারতে আসে। নয়নের হাতে ছিল ব্যাগ, সেই ব্যাগ দিয়ে একজনকে বাড়ি দিয়ে ফেলে দেয়, আর তার হকি স্টিক নিয়ে ওই দুজনকে মারতে থাকে, যার ফলে 4জন যুবক নয়নের কিছুই করতে পারেনি। এতক্ষণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতুল সব কিছু দেখছিল, কিন্তু ও ভয়ে আগাতে পারেনি। রাতুল এসব মারপিটকে অনেক ভয় পায়। নয়ন ওদেরকে মারার পর একজন ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এখানে আমাকে মারার জন্য তোদেরকে কে হায়ার করে পাঠিয়েছে? সত্যি কথা বলবি, তাহলে তোদেরকে ছেড়ে দেব। কথা দিচ্ছি আমি আর একটু মারবো না তোদেরকে। কেউ পাঠায়নি ভাই, কেউ পাঠায়নি, আমরাই এসেছি, কেউ পাঠায়নি আমাদেরকে। নয়ন আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই রাতুল ওর হাত ধরে টেনে নিয়ে বলল, দোস্ত, এখানে মানুষ জমা হচ্ছে, তাড়াতাড়ি ওঠ এখান থেকে। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, এখনই পুলিশ চলে আসবে এখানে। নয়ন আর কোনো কিছু না বলে রাতুলের সঙ্গে হেঁটে ভার্সিটিতে চলে যায়। কিন্তু নয়নের মনে একটা প্রশ্ন থেকেই যায়, সে তো এখানে কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে তাকে এখানে মারার জন্য কে লোক পাঠাবে? ভার্সিটিতে আসার পর রাতুল আর নয়ন দুজনে মিলে 3টা ক্লাস অ্যাটেন্ড করার পর ক্যাম্পাসে যায়। ওখানে গিয়ে বসে ক্যান্টিন থেকে কিছু খাবার আর পানি জাতীয় কিছু নিয়ে রাতুল আর নয়ন সেখানে গিয়ে বসে। তখনই সেখানে মেহের আর আনা তারা দুজনে আসে। মেহের এসে নয়নের কাছে দাঁড়িয়ে নয়নকে বলল, নয়, আই এম সরি তোমাকে এত কিছু বলার জন্য, তোমার সাথে এত খারাপ ব্যবহার করার জন্য। আমি বুঝতে পেরেছি আমার এই সব কিছু করা ঠিক হয়নি। তুমি ভুল করে অনেকবার সরি বলেছ, কিন্তু আমি না শুনে তোমাকে বারবার অপমানিত করেছি। তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রাতুলের মুখের দিকে তাকিয়ে নয়ন রাতুলকে কি যেন ইশারা করলো। রাতুল নয়নকে ইশারায় বুঝালো মাফ করে দিতে। সমস্যা নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাই অনেক। এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আছে, অবশ্যই আছে। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি তোমার সঙ্গে একটা কথা বলিনি। ভালো করে প্রত্যেকটা কথায় কথায় তোমাকে অপমান করেছি, অপদস্থ করেছি, এবং ভার্সিটির বাহিরেও যেখানে তোমার সাথে দেখা হয়েছে সেখানেও তোমাকে অপমান করেছি। তার জন্য আমি সত্যি সত্যি মন থেকে অনুতপ্ত তোমার প্রতি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিয়েছে। না, এইভাবে না। যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো তাহলে আমাকে তোমার বন্ধু বানাও, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কিন্তু আমাদের তো
কোনো মেয়ে বন্ধু নেই, আর আমরা কোনো মেয়ে বন্ধু বানাতে চাই না। আমাদের কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। সেক্ষেত্রে তোমাকে কি করে আমরা আমাদের সাথে রাখি বলো? তার মানে তুমি আমাকে এখনো ক্ষমা করনি? তাই তো, ক্ষমা করলে তো এখন এসব বলতেই পারতে না। নয়ন কিছু বলতে যাবে তার মধ্য দিয়ে রাতুল বলে উঠল, আরে কি বলো, ও তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং এখন থেকে তুমি আমাদের বন্ধু। যাও। সত্যি আমি তোমাদের বন্ধু? ওকে, আজ থেকে আর কখনো কাউকে আমি অপমান করব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। এখন থেকে সবার সঙ্গে ভালো ব্যবহার করব। হ্যাঁ, সেটাই ভালো। সবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার সঙ্গেও সবাই ভালো ব্যবহার করবে, মিশবে। নয়নের খাবার থেকে মেহের কি একটা যেন মুখে দিয়ে বলল, তোমার কি এগুলো পছন্দ? মানে তুমি কি এগুলো খেতে ভালোবাসো নাকি? নয়ন কিছু বলতে যাবে তার আগে নয়নকে থামিয়ে দিয়ে রাতুল বলল, হ্যাঁ, এগুলো নয়নের অনেক পছন্দ। সে সব সময় এই সবই খায় ক্যান্টিনের খাবার আনলে। সেটা তো আমারও অনেক পছন্দ। রাতুল চল, ক্লাসে যেতে হবে। আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। এখনই স্যার চলে আসবে ক্লাসে। এখনও না গেলে পরবর্তীতে স্যার পানিশমেন্ট দেবে। আচ্ছা ঠিক আছে মেহের, আমরা এখন আসছি, পরবর্তীতে আবার দেখা হবে। নয়ন, আপনার ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে? সরি আনা, আমি আমার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়েদেরকে রাখি না। কিন্তু আমরা তো ফ্রেন্ড, নয়ন, আমাকেও কি ফ্রেন্ড লিস্টে রাখা যাবে না? এটা বলতে বলতে নয়ন ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। আনার কথাটা হয়তো নয়ন শুনতে পায়নি। রাতুল আর নয়ন ক্লাসে গিয়ে আরও 2টা ক্লাস শেষ করার পর তারা বেরিয়ে আসে। যখন গেট দিয়ে বের হতে যাবে ঠিক তখনই মেহের এসে নয়নকে বলল, নয়ন, আমি তো তোমাদের এই দিক দিয়ে যাব, তুমি চলো আমার সাথে। আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসব। তার কোনো দরকার নেই, তুমি তোমার মতো করে চলে যাও, আমি রিক্সা দিয়ে চলে যেতে পারবো। দেখো মেহের, এইখানে বারবার ক্ষমার কথা আসছে কেন? আমি তো বললাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তারপরও বারবার তুমি এই কথা কেন বলতেছো? তুমি কি আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না নয়ন? তুমি যদি আমাকে ক্ষমা করে দিতে তাহলে আমার গাড়ি দিয়ে যেতে তোমার কোনো সমস্যা থাকতো না। কিন্তু তুমি তো আমার গাড়ি দিয়ে যেতে চাচ্ছ না, আর আমাকেও হয়তো বন্ধু ভাবতে পারোনি তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। মেহের খুশি হয়ে নয়নকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে তারা বেরিয়ে যায়। আর ওইদিকে আনা রাতুল হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো রাতুলকে, আনা, এই যে আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডিটা দেন তো। তুমি নয়নের ফেসবুক আইডি দিয়ে কি করবে? ফেসবুক আইডিটা কিসের জন্য রাখে? বন্ধুদের। আপনার আর আপনার বন্ধুর দুজনের ফেসবুক আইডিটা দেন, আমায় আপনাদের সাথে অ্যাড হয়ে রাখবেন। রাতুল যখন নিজের আইডির কথা শুনলো তখন দুজনের আইডিটা আনাকে দিয়ে দেয়। আর ওইদিকে গাড়িতে মেহের বকবক করতে করতে নয়নের মাথা খেয়ে ফেলার অবস্থা। নয়ন, জানো আমার এই গাড়িতে তুমি ছাড়া আগে আর কখনো কোনো ছেলে ফ্রেন্ড ওঠেনি। তুমি ফার্স্ট একজন ছেলে যে কিনা আমার সাথে আমার গাড়িতে একসাথে বসে যাচ্ছি আমরা। তাহলে তুমি আমাকে তোমার গাড়িতে উঠালে কেন? আমি তো রিক্সা করে যেতে পারতাম। আমি তো রিক্সা করেই আসা যাওয়া করি, আমার কোনো সমস্যা হয় না। দেখো নয়, আমি যেটা বললাম সেটা তুমি নেগেটিভ মাইন্ডে নিও না। আমি শুধু তোমাকে বললাম তুমি ছাড়া আগে আর কখনো কাউকে গাড়িতে নিইনি, তুলিনি। তোমাকে তো আমি নিজে গিয়ে ডেকে তুললাম, তুমি তো উঠতেই চাওনি। আমার কথাটা নেগেটিভ মাইন্ডে নিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দাও। আমাকে এই মুহূর্ত থেকে ডানা মুসরাতে যেতে হবে, আমাকে গাড়ি যাবে না ওইদিকে। আমি চলে যাচ্ছি এখান থেকে। কালকে কলেজে আসবে না? দেখি চেষ্টা করবো আসার জন্য, কিন্তু এখন বলতে পারছি না। কালকে যদি বেঁচে থাকি তাহলে হয়তো যাব। এসব কোন ধরনের কথা নয়? বেঁচে থাকি মানে কি? এসব আর কখনো বলবে না আমার সামনে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি ভাই, ভালো থেকো আর সাবধানে বাড়িতে যাও। তুমিও ভালো থেকো আর সাবধানে বাড়িতে যেও। নয়ন সেখান থেকে নেমে তার বাড়ির দিকে চলে যায়। আর মেহের সেখান থেকে গাড়ি নিয়ে সে সোজা তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নয়ন বাড়িতে এসে প্রত্যেক দিনের মতো রুটিন করে তার ফ্যামিলির সাথে কথা বলে, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একটু বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে এসে মাগরিবের নামাজ পড়তে বসে। রাতে এশার নামাজ পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে যখন একটু মোবাইলটা নেয় হাতে, তখন দেখে আরোহী, আনহা, আনা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে আর মেসেজ রিকোয়েস্ট। নয়ন মেসেজটা সিন করার পর দেখতে পায় এটা আনার আইডি। নয়ন সাথে সাথে কোনো রিপ্লাই দেয় না আনার আইডি থেকে। আবারও SMS আসে, নয়ন, আমি আনা, চিনতে পেরেছো? এটা আমার আইডি।
তুমি আমার আইডি কোথায় পেলে? আমি যে তোমাকে আইডি দেইনি তাহলে? তোমার বন্ধুরা রাতুলের কাছ থেকেই নিয়েছি। এখন ফ্রেন্ড লিস্টে অ্যাড করো, তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। নয়ন গিয়ে ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মেসেজ এসে বলে, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। গুড। কি করতেছো এখন? খাবার খেয়েছো? পড়তেছি, খাবার খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কয়টা পর্যন্ত পড়াশোনা করবে? জানি না, যতক্ষণ পর্যন্ত না দুই চোখের পাতে ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবো। ঘুম আসার পর ঘুমিয়ে পড়বো। ও, তাহলে আর অনলাইনে আসবে না আজকে? না, আজকে আর অনলাইনে আসা হবে না হয়তো। ঘুমিয়ে দেওয়ালে ঘুমিয়ে পড়বো। আচ্ছা বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুমিও ভালো থেকো, আল্লাহ হাফিজ। কালকে কলেজে দেখা হবে আবার। নয়ন আনার সাথে কথা বলার পর পড়ার টেবিলে গিয়ে বসে পড়ে পড়তে। যখন পড়া শেষ হয় ঠিক তখন গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আবার প্রতিদিনের মতন তাড়াতাড়ি উঠে ফজরের সালাত আদায় করে পড়তে বসে। নয়নের বিশ্বাস সকালের পড়া মনে থাকে বেশি। সকালের পড়া আগায়ও অনেক, তাই সে সকালে যতটা সময় পারে পড়ার টেবিলে দেওয়ার চেষ্টা করে। 8টা পর্যন্ত পড়াশোনা করার পর রান্না বসিয়ে দেয় আর ফোনটা হাতে নিয়ে দেখে রাতুল কল করেছে। নয়ন রাতুলের ফোনে আবার কল ব্যাক করার পর রাতুল কল ধরে, তারপর বলল, কল দিয়েছি, তুই কোথায় ছিলি? কল ধরিসনি কেন? রান্না বসিয়েছে, সেই জন্য তোর কল ধরতে পারিনি, শুনতেও পারিনি। এখন বল, কিসের জন্য কল দিয়েছিলি সেটা আগে বল। দোস্ত, আজকে ভার্সিটিতে যাওয়া হবে না আমার, একটু অসুস্থ সেই জন্য। কি হয়েছে যার জন্য ভার্সিটিতে আসতে পারবি না? বেশি অসুস্থ? একটু জ্বর এসেছে, তেমন সিরিয়াস বিষয় না। এটা নিয়ে ভার্সিটিতে যাওয়া যেত, কিন্তু সমস্যা হলো বাড়িতে আজকে মারা থাকবে না, বাড়ির কেউ বাড়িতে থাকবে না, সকলে একটু নানু বাসায় যাবে, সেজন্য আমাকে বাড়িতেই থাকতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক বাড়িতে, আর কোনো কিছু দরকার পড়লে আমাকে কল দিয়ে বলিস। আচ্ছা ঠিক আছে, তোকে জানাবো। আর খেয়েছিস? সকালে নাস্তা করেছিস? না, করিনি এখনো, রান্না মাত্র বসিয়েছি, রান্না হলে গোসল করে এসে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তুই সাবধানে কাজ কর, রান্না করে খেয়ে দে, তারপর ফ্রেশ হয়ে ভার্সিটিতে যা। ওকে ঠিক আছে, সাবধানে থাকিস, আর কোনো কিছু দরকার পড়লে অবশ্যই জানাবি। নয়ন এটা বলার পর ফোন কেটে দেয়। ফোন কেটে রান্নার পর্ব শেষ করে এসে গোসল করে, একেবারে রেডি হয়ে খাবার টেবিলে এসে বসে খেতে। সে যে এই অ্যাপার্টমেন্টে একা থাকে, তাই সে অল্প খাবার রান্না করেছে একমাত্র তার জন্য। সে খাবারটুকু খেয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আজকেও রাস্তায় বেরিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা হেঁটে আসার পর একটা রিকশা পায়, তাতে করে সোজা চলে যায় ভার্সিটির সামনে। রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে যখন ভার্সিটির ভেতরে পা রাখে, তখন কারোর গলার ভয়েস শুনতে পায়, নয়ন এদিকে। নয়ন তার দিকে তাকিয়ে দেখে মেহের তাকে ডাকছে। তারপর নয়ন মেহেরের কাছে গিয়ে দাঁড়ায়। মেহেরের কাছে দাঁড়িয়ে মেহেরকে কোয়েশ্চেন করে, ডেকেছিলে আমায়? কিছু বলবে নাকি কোনো দরকার? বসো, এখানে তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি, কিন্তু তোমার আসার তো কোনো নামই নেই। সেই 50 মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর এখন তোমার আসার সময় হলো। কিন্তু আমি প্রত্যেক দিন এরকম টাইমেই বাসা থেকে আসি, আর এখন রিক্সার জন্য দেরি হয়ে যায়, সেজন্য আসতে আরও একটু লেট হয়ে যায়। এখন বলো, তুমি আমার জন্য ওয়েট করতেছিলে কেন? কোনো দরকার? দরকার নয়, কিন্তু এমনিতেই আড্ডা দিতে বসেছিলাম তোমার সাথে। রাতুল কোথায়? আজকে রাতুলকে তো দেখতে পাচ্ছি না। রাতুল আসেনি এই পর্যন্ত মনে হয়, নাকি ভিতরে গিয়ে, আমি সঠিক জানি না। রাতুল অসুস্থ, রাতুল আসতে পারবে না, ওর জ্বর এসেছে, আর বাড়িতে ওর ফ্যামিলির কেউ নেই। হো আচ্ছা, আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে মেহের, তাহলে আমি এখন উঠি, ক্লাসে যেতে হবে। আবার স্যার চলে আসবে ক্লাসে, স্যার আসার আগে না যেতে পারলে আবার ক্লাসে ঢুকতে দিবে না তখন। এটা বললে নয়ন আর কোনো কিছুর জন্য না দাঁড়িয়ে সোজা তার ক্লাসের দিকে হেঁটে চলে যায়। পেছন থেকে মেহের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নয়নের দিকে। তখনই গেট দিয়ে ঢুকে আনা। আনা মেহেরকে মাঠের পাশে বসে থাকতে দেখে মেহেরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কী রে মেহের, এইভাবে এখানে বসে আছিস কেন? ক্লাসে যাবি না? চল, ক্লাসে সময় এসেছে, হয়তো স্যার ঢুকেও গিয়েছে, তাড়াতাড়ি চল। তোদের জন্য এখানে বসেছিলাম, তোরা কেউ এলি না, শেষ পর্যন্ত নয়ন এসেছিল, এখন তুই এলি। আনা নয়নের কথা শুনে মেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নয়ন কখন এসেছিল, আর এখন কোথায় সে? এই তো 10 থেকে 15 মিনিট হবে এসেছিল, তারপর ক্লাসে চলে গিয়েছে। ওদের ক্লাস নাকি দেরি হলে স্যার আর ক্লাসে ঢুকতে দেয় না, সেজন্য চলে গিয়েছে, এখানে বসেনি।
নয়ন মনে হয় পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। ওকে দেখে সেই রকমই মনে হয়। ওকে দেখে আশা করা যায় লাইফে বড় কিছু হতে পারবে ও ভবিষ্যতে। আমাদের দেখ, খাচ্ছি, ঘুমাচ্ছি, সবই করতেছি। হ্যাঁ, আমরা হয়তো নয়নের মতো এতটা সিরিয়াস না পড়াশোনার মধ্যে, কিন্তু খাওয়া ঘুম এগুলোও কিন্তু এক ধরনের কাজ, বুঝেছিস? শুধু শুধু এগুলোকে অপমান করবি না কিন্তু, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা, আর বলবো না কোনো কিছু। আচ্ছা যা, এখন চল তাড়াতাড়ি ক্লাসে যাই, না হলে স্যার আবার আমাদেরকেও ক্লাসে ঢুকতে দেবে না। এটা বলে আনা মেহেরের হাত ধরে জোর করে ক্লাসের মধ্যে ঢুকে। ক্লাসের সামনে গিয়ে দেখে স্যার এখনও আসেনি, সেই জন্য তাদের শান্তিতে ক্লাসে ঢুকতে পেরেছে। ক্লাসের ভেতর ঢুকে আনা আর মেহের দুজন পাশাপাশি সিটে বসে পড়ে। তাদের যাওয়ার কিছুক্ষণ পরই তাদের ক্লাস টিচার ক্লাসে প্রবেশ করে সকলেই দাঁড়িয়ে স্যারকে সম্মান প্রদর্শন করে এবং সালাম দেন। বসো, তোমরা সকলেই বসো। আর ওইদিকে নয়ন আজকে একা এসেছে বলে তার ভালো লাগছে না। আজকে নয়নের পাশের সিটে রাব্বি নামের এক ছেলে বসেছে। ছেলেটা আবার খুব হাসি খুশি রাতুলের মতোই। হাই, আমি রাব্বি। তুমি রাতুলের সাথে থাকো তাই তো? তোমার নাম নয়ন তাই না? হ্যাঁ, আমার নাম নয়ন, কিন্তু তুমি জানো কি করে? তুমি যখন ভর্তি হয়ে চলে গিয়েছিলে, এতদিন ক্লাস করোনি, তখন আমি আর রাতুল একসাথে ক্লাস করতাম। আমি কালকে আসিনি কলেজে, আজকে আসলাম। আর আজকে নাকি রাতুল আসবে না, ও নাকি একটু অসুস্থ। ও আচ্ছা, তাহলে তুমি রাতুলের ফ্রেন্ডস তাই না? তোমারও ফ্রেন্ড ভাবতে পারো। আমি অলরেডি তোমাকে আরও অনেক আগে থেকে বন্ধু ভাবি। নয়ন রাব্বির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে আজ থেকে আমরাও ফ্রেন্ড, কি বলো? ওকে, আজকে আমাদের অফিসিয়ালি মিট হলো। তারা দুজনে হাসতে হাসতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় সুজয় ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে কিছু খাবার কিনে সে আগের জায়গায় গিয়ে বসে পড়ে। তারা যাওয়ার কিছুক্ষণ পর আনা আর মেহের চলে যায় সেই জায়গাতে। মেহের গিয়ে নয়নের পাশে বসে আর আনা রাব্বিকে দেখে জিজ্ঞেস করলো, তুমি নয়নকে জানো? হ্যাঁ, আমরা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করি। তুই ওনাকে চিনিস নাকি? ওনার বাসা আমাদের বাসার পাশেই। ও, কেমন আছো নয়ন? আর তোমার বন্ধু রাতুলের কি খবর? আজকে কলেজে আসেনি? না, আজকে রাতুল কলেজে আসেনি, সে একটু অসুস্থ। ও আচ্ছা ঠিক আছে, এখন চলো সকালে মিলিয়ে ফুচকা খেয়ে আসি, আমি ট্রিট দেবো সবাইকে। তোমরা যাও, আমি এখন ক্লাসে যাব। প্লিজ নয়ন চলো, প্রতিদিন তো আর তোমাকে নিয়ে বাইরে যেতে চাই না, আজকে শুধু চেয়েছি, এখন চলো কথা না বলে। দেখো আনা, আমি সব বাইরের খাবার খাই না, শুধু শুধু এখানে যাওয়ার কোনো মানে হয় না। আর এখনও ক্লাসের মধ্যেও আমার একটু কাজ আছে, তাই আমি এখন ক্লাসে যেতে যাচ্ছি। আচ্ছা না, ঠিক আছে, তুই যা, গিয়ে খেয়ে আস। নয়ন যখন যেতে চাইছে না, ওকে আর জোর করিস না। আনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাব্বি নয়নকে বলল, দোস্ত, আমিও বাড়িতে চলে যাব। আজকের বেশিক্ষণ থাকবো না, বাড়িতে কেউ নেই, সকলে ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা আর সাবধানে যাস বাড়িতে। ওকে, তুই চলে যাস। তুই তো পুরো ক্লাস করে তারপর বাসায় যাবি তাই না? আজকে তো ক্লাস হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না, তারপরে দেখতে থাকি, যদি ক্লাস করায় সেটা করে তারপর বাড়িতে যাব। যাওয়ার আগে আবারও একটু রাতুলকে দেখে যাব, ওর কী অবস্থা। তুই যদি সময় করতে পারিস তাহলে বরং রাতুলকে একবার দেখে যাস, কারণ ওর বাসায় কেউ নেই। ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাচ্ছি, তুই এখানে থাক। সাবধানে যাস। রাব্বি চলে যাওয়ার পর মেহের নয়নকে উদ্দেশ্য করে বলল, নয়ন এখন ক্লাসে যাবে? হ্যাঁ, লাইব্রেরিতে যাবো একটু, আমার কয়েকটা বই দরকার সেই জন্য। ও, তাহলে আমিও চলি তোমার সাথে লাইব্রেরিতে, যাওয়া হয়নি এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে চলো। নয়ন আর মেহের তারা দুজন একসাথে লাইব্রেরিতে যায়। নয়ন লাইব্রেরিতে গিয়ে তার প্রয়োজনীয় 2-3টা বই নিয়ে নেয়। নয়ন যখন নিজের বই খুঁজছিল তখন মেহের দূরে দাঁড়িয়ে নয়নকে দেখছিল। তখনই খেয়াল করে নয়নের দিকে 2টা মেয়ে তাকিয়ে ফিসফিস করছে। মেহের মেয়ে দুটার কাছে যায়, তারপর মেয়ে দুইটাকে বলল, এই, তোদের সমস্যা কি? ওর দিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি ফিসফিস করতেছিস? তাদের মধ্যে 2টা মেয়ে থেকে একটা মেয়ে বলে উঠল, আমরা কিছু বলিনি তো, তুমি ভুল শুনেছ। আমরা ওনাকে নিয়ে কিছু বলিনি, আমরা তো পড়ার বিষয় নিয়ে ডিসকাস করতেছিলাম। হ্যাঁ, সেটা ঠিকই, ভার্সিটিতে এসেছে, ভালো করে পড়াশোনা করো, এদিক ওদিক না তাকিয়ে লাইব্রেরিতে এসেছে, বই নিয়ে সোজা চলে যাও, আর আশেপাশে তাকাবে না। আর ওই যে ওইখানে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমার ব্যক্তিগত, ওর দিকে তাকাবে না, বলে রাখলাম। তুমি ভাবছো আমরা ওনাকে নিয়ে কোনো কিছু
ভাবিনি বা বলিনি, উনি তো আমাদের সিনিয়র, আমরা ওনাকে নিয়ে কি বলতে পারি তুমি বলো। আর ওনার দিকে আমরা কোনো চোখ দিবও না, মনে থাকবে আমাদের। হ্যাঁ, সেইটাই ভালো। এখন দাওনি, পরবর্তীতেও আর দেবে না। আমার প্রত্যেকটা কথা মাথায় রেখো, কিন্তু ভুলে গেলে তোমাদেরই বিপদ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, আমাদের যা কাজ ছিল সেটা হয়ে গিয়েছে। মেহের ওই মেয়ে দুইটাকে লাইব্রেরি থেকে বের করে দিয়ে নয়নের কাছে গিয়ে দাঁড়িয়ে নয়নকে জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? আমার হয়ে গিয়েছে, এই 3টা বই দরকার ছিল, এই 3টা হাতে পেয়ে গিয়েছি, এখন চলে যাব। এতক্ষণ ওই মেয়ে দুইটার সাথে কি বলতেছিলে এত রাগীভাবে? ওরা আমার একটা পছন্দের জিনিসের দিকে নজর দিয়েছিল, তাই ওদেরকে থ্রেট করে আসলাম, যেন পরবর্তীতে আর সাহস না করে আমার এই জিনিসের দিকে তাকানোর। তোমার কি এমন মূল্যবান জিনিস যেটা সাথে নিয়ে ঘুরতে হয় আবার মানুষ নজরে দেয়? সেটা এখন বলতে চাচ্ছি না, সময় হলে ঠিকই বুঝতে পারবে। জানি না সেটা কবে হবে, তবে অপেক্ষায় থাকবো তোমার সেই মূল্যবান জিনিসটা দেখার জন্য, যার জন্য তুমি এমন রেগে গিয়েছো। আচ্ছা ঠিক আছে, এখন চলো এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হই। আজকে আর ক্লাস করব না। হ্যাঁ চলো যাওয়া যাক, আমারও আর ক্লাস করার ইচ্ছা নেই। ওই সময় যদি রাব্বির সাথে চলে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তারপর নয়ন আর মেহের আর কোনো কথা না বলে সোজা লাইব্রেরি থেকে বেরিয়ে ক্লাসরুম থেকে ওদের ব্যাগ নিয়ে মাঠের শেষ মাথায় চলে আসে। নয়নের সাথে যখন মেহের হেঁটে হেঁটে গেটের কাছে চলে আসছিল, তখন নয়ন মেহেরকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তোমার না গাড়ি রয়েছে, তাহলে হেঁটে এইদিকে চলে এসেছো কেন? গাড়ি আনিনি আজকে, ইনফ্যাক্ট আর কখনো গাড়ি আনবো না যতদিন তুমি আমার সাথে আছো। মানে? তুমি বলেছিলে না আমি বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান, এখন থেকে গাড়ি ছাড়া রাস্তায় রিক্সা চলাচল করব। আস্তে আস্তে নিজের সব অহংকার মাটিতে মিশিয়ে ফেলবো। আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি অহংকারী মানুষের পতন নিশ্চিত, যেটা তুমি আমাকে বুঝিয়েছো। ও আচ্ছা, তোমার কথার মধ্যে লজিক আছে, কিন্তু তুমি ওভাবে রিক্সায় চলাচল আগে কখনো করোনি, এখন হঠাৎ করে রিক্সায় যাতায়াত করতে পারবে? সমস্যা হবে না? তুমি পাশে থাকলে অবশ্যই করতে পারবো। আস্তে আস্তে আমায় সব শিখিয়ে দিও, সমস্যা নেই। আমি পাশে থাকলে মানে বুঝলাম না, বারবার তুমি শুধু এই কথা বলতেছো কেন? আমি পাশে থাকলে, আমি পাশে থাকলে? তোমার জন্যই তো আমি আমার নর্মাল লাইফে ফিরতে পেরেছি, এইসব অহংকার বন্ধ করেছি, বাজে স্বভাব ছেড়ে দিয়েছি। সেই জন্য তোমাকে আমার বন্ধু বানিয়েছি, যেন তোমার দ্বারা আমি আমার নর্মাল লাইফে ফিরে আসতে পারি। আমি সাহায্যের জন্য তোমার দিকে হাত বাড়িয়েছি, আমায় সাহায্য করবে না তুমি? তুমি ভালো হতে চাচ্ছ, আর আমি সাহায্য করবো না কেন? অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। যে কোনো সাহায্য চেয়েও প্রয়োজন পড়লে আমাকে ডাকবে, আমি নির্দ্বিধায় তোমাকে সাহায্য করার জন্য ছুটে যাব। ধন্যবাদ তোমায়। তখন ইউনিভার্সিটির সামনে একটা খালি রিক্সা দেখতে পায়। এই যে মামা, এদিকে আসুন। যাবেন এই ঠিকানায়? হ্যাঁ মামা, উঠুন। মেহের, এই রিক্সা দিয়ে তুমি চলে যাও বাসায়, আমি পরবর্তীতে আসতেছি। তুমি পরে আসবে কেন? তুমি এখন আমার সাথে এই রিক্সা দিয়ে যাবে। আমি যাওয়ার সময় তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে যাব। আমি আর কোনো না শুনতে চাই না। কিন্তু নয়নকে আর কিছু বলতে না দিয়ে নয়নের হাত ধরে টেনে রিক্সায় তুলতে তুলতে মেহের বলে, তুমি আমার সাথে যাবে, আর আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে তারপর বাসা যাব। আর কোনো কথা শুনতে চাই না, চুপচাপ বসে থাকো। নয়ন আর কোনো কথা না বলে রিক্সায় উঠে বসে একপাশে চেপে বসে। নয়ন যতই চেপে বসুক না কেন, একজনের শরীরের সাথে আরেকজনের শরীর ঠিক সংঘর্ষ হচ্ছে। এটুকু জায়গার মধ্যে দুজন মানুষ ভালো করে বসা যায়? বেশ কিছুক্ষণ সময় চলার পর রিক্সাটার নয়নের বাসার গন্তব্যের কাছে এসে থামে। সেই জায়গাতে আসার পর নয়ন বলল, মামা আমাকে এখানে নামিয়ে দেন, আমি এখান থেকে হেঁটে যেতে পারবো। নয়ন রিক্সা থেকে নেমে মানিব্যাগ বের করে টাকা দিতে নেয় রিক্সাওয়ালা মামাকে। মামা, আপনার ভাড়া কত? মামা 80 টাকা দেন, ওনাকে ওনার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। নয়, তোমাকে ভাড়া দিতে হবে না, আমি ভাড়া দিব। মামা আপনি জানতো। নয়ন জোর করে রিক্সাওয়ালা মামার হাতে 100 টাকার নোট ঢুকিয়ে দেয়। তারপর রিক্সাওয়ালা মামাকে বলল, মামা এখানে বাকিটা আপনি রেখে দিন, আর ওকে ওর বাসার সামনে নামিয়ে দিন। আস্তে আস্তে যাবেন, যেন কোনো দুর্ঘটনা না হয়। ঠিক আছে মামা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আস্তে ধীরে সেফলি ম্যাডামকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, মেহের বাসায় চলে যাও। বাই, ভালো থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে বাসায় পৌঁছো, রেস্ট করো।
প্রতিদিনের রুটিনের মতন আজকেও নয়ন বাসায় গিয়ে সব কিছু কমপ্লিট করার পর একটু রেস্ট করে ঘুমিয়ে নেয়। তারপর প্রতিদিনের মতন রাতে উঠে পড়তে বসে। এর মধ্যে কেটে যায় বেশ অনেকগুলো দিন। এখন মেহের নয়নকে শাসন করে, কি আর করে, কোনো মেয়েদের সাথে কথা বলতে দেয় না ভার্সিটিতে। আজকে ভার্সিটিতে আসার পর আনা মেহেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি শুরু করলি বলতো? আমি বুঝলাম না, তুই কি নয়নকে ভালোবাসিস? চোখের সামনে তো সব কিছু দেখতেছি, এখন তোর কি মনে হয়? আমার মনে হয় তুই এতটাও গাধা না যে চোখের সামনে যা কিছু করতেছে তা দেখে বুঝবি না। তার মানে তুই নয়নকে পছন্দ করিস? আনার কথার বিপরীতে মেহের আর কোনো কথা বলতে পারল না। তার আগে নয়ন, রাব্বি, রাতুল, রিয়া, ওরা চারজন চলে আসে সেখানে। রিয়া হলো রাব্বিদের ক্লাসে একসাথে পড়ে। কি জুনিয়র, তোমরা কি কথা বলতেছো এখানে? তেমন কিছু না, আপনারা আসতে দেরি করতেছিলেন, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। যাক বাবা, কলেজের সবচেয়ে রাগী মেয়েটাটা কি আমাদের আসার খবর নিয়ে আলোচনা করে। বাহ, নিজেদেরকে তো সেলিব্রিটি মনে হচ্ছে। রাতুল রাব্বির গায়ে একটা থাপ্পড় দিয়ে বলে, চুপ কর শালা, এত কথা কিভাবে বলিস? তোর মুখ ব্যথা করে না? নয়, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আমার সাথে আসো তো। এখানেই তো বলতে পারো, আমরাই তো। এখানে তো আর বাইরের কোনো মানুষ নেই যে শুনলে অসুবিধা হবে। ব্যাপারটা একটু পার্সোনাল। তোরা ক্লাসে যা, আমি ক্লাস শুরু হওয়ার আগে চলে আসবো। মেহের আর নয়ন দুজন ভার্সিটির গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা ডেকে মেহের রিক্সায় উঠে নয়নকে উঠায়। মেহের, আমরা কোথায় যাচ্ছি একটু বলবে প্লিজ, দয়া করে? আর কি বলতে চাচ্ছ তুমি যেটা ওদের সামনে বলা যাবে না? আর একটু ধৈর্য ধরো, ওখানে গেলে সব শুনতে পাবে তুমি। এখন একটু দয়া করে চুপ করে থাকো, আমাকে কোনো প্রশ্ন করো না এখন। বেশ কিছুক্ষণ পরে রিক্সাটা এসে থামে একটা পার্কের সামনে। রিক্সা থেকে নেমে মেহের ভাড়া দিয়ে সোজা নয়নকে নিয়ে চলে যায় পার্কে। পার্কের একটা বেঞ্চে বসে দুজন। তারপর মেহের নয়নকে বলল, নয়ন, আমি মানি আমি অহংকারী একজন মেয়ে ছিলাম, যে সব সময় তার বাবার পাওয়ার নিয়ে, টাকা নিয়ে সব সময় অহংকার করত। কিন্তু তার জীবনে হঠাৎ করে একজন মানুষের আগমন ঘটে। সে আসার পর আমার লাইফে অনেক চেঞ্জ আসে। আস্তে আস্তে তার মতো নিজেকে করে তুলি, তার পছন্দ অপছন্দ সব কিছু মেনে চলি। তাকে কোনো মেয়েদের সাথে দেখলে আমার সহ্য হয় না, সেজন্য তাকে কোনো মেয়ের সাথে ঘেঁষতেও দেই না। সবচেয়ে বড় কথা হলো, আমি সেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি অনেক আগে থেকেই, শুধু বলতে পারিনি এতদিন। আর সেই ছেলেটা অন্য কেউ না, স্বয়ং তুমি নিজে। হয়তো আমার কথাগুলো শুনে হাসবে, কিন্তু এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কি বলবো বুঝতে পারছি না। তোমার সাথে এতদিন মেশার পর আমিও আস্তে আস্তে তোমাতে আটকে যাচ্ছিলাম, তাই তোমার কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতাম। তোমার আর আমার ক্লাস তো মিলে না। কোথায় তোমার বাবা এমপি আর আমি গ্রামের একটা সাধারণ ছেলে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এসব তোমাকে বললে তুমি হয়তো আমাকে আর বন্ধু ভাবতে না, ফেলে চলে যেতে। হয়তো আমিও তোমার প্রতি দুর্বল, তবে ভালোবাসি কিনা জানি না। মেহের কিছুটা অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকে। মেহের নয়নের একটা হাত ধরে নয়নের আরই একটু কাছে গিয়ে বসে নয়নকে বলল, কবে থেকে ভালোবাসো আমায় নয়ন? ভালোবাসি কিনা জানি না, তবে তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে, আর সেটাও কবে থেকে তাও বলতে পারি না। তাহলে এটা এতদিন বলনি কেন আমায়? জানাওনি কেন আমাকে কখনো? এই যে একটু আগে বললাম, যদি তোমায় বলতাম তুমি যদি বন্ধুত্ব ভেঙে দিতে, তাহলে আমি ভেবেছিলাম হয়তো কখনো তোমায় এগুলো বলবো না, কারণ আমি তো তোমার সমান নই। কোথায় তোমরা আর কোথায় আমরা, আকাশ পাতাল পার্থক্য আমাদের দুজনের মধ্যে। আর কখনো যদি এই কথাগুলো বলেছ, তাহলে আমার সাথে কখনো কথা বলবে না। মেহের, তুমি মানো আর না মানো, এটাই সত্যি আমাদের লাইফে। কোথায় তোমরা, তোমার বাবা এমপি, আর আমি একজন সাধারণ গ্রামের ছেলে হয়ে তোমার দিকে কিভাবে হাত বাড়াই। না করেছি না তোমায় এইসব কথা আর কখনো না বলতে? আমি কিন্তু রেগে যাচ্ছি, তুমি বুঝতে পারছো না? তোমায় না করেছি মানে একবারও তুমি আর এই কথাগুলো মুখে নিবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। এখন চলো তাহলে যাওয়া যাক ক্লাসের উদ্দেশ্যে। প্রপোজ করবে না আমায়? এতক্ষণ তো খুব ফটর ফটর করেছিলে, এখন কি হলো? নয়ন কিছুটা বিস্মিত হয়ে মেহেরের দিকে তাকায়। তারপর মেহের আবার কি যেন ভেবে নয়নকে বলল, থাক, আজকে প্রপোজ করা লাগবে না। আমি চাই তুমি পুরো কলেজের সামনে যেদিন আমার প্রপোজ করতে পারবে সেদিন তুমি নিজেই প্রপোজ করো। আমি আর বলবো না তোমায়, কিন্তু আজ থেকে
আমি আর তুমি রিলেশনে গিয়েছি, মনে রাখবে। আর কোনো মেয়ের দিকে তাকাবে না আমি ছাড়া। ভুলেও যদি দেখেছি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে, তাহলে আমি কতটা খারাপ তুমি দেখতে পারবে নয়ন। নয়ন কিছুটা অবাক হয়ে বলল, তুমি আমাকে দেখেছো মেয়েদের দিকে তাকাতে? তুমি আমার লাইফে আসার আগেও আমি মেয়েদের থেকে দূরত্ব মেনটেন করে চলেছি, আর এখনও চলছি তোমাকে ছাড়া শুধু। হ্যাঁ, সেটা আগে দেখতাম, আবার এখন আমি নিজেও বলে দিয়েছি তোমায়, যেন পরবর্তীতে আর কোনো কিছু বলতে না পারো। আচ্ছা ঠিক আছে, এখন চলো, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে ফিরতে হবে। ক্লাস না করলে স্যার আবার পরবর্তীতে দমকাদমকি করবে। নয়ন আর মেহের আবারও পার্কের সামনে থেকে রিক্সা নিয়ে উঠে বসে। এবার নয়নের পাশে বসে মেহের নয়নের একটা হাত জড়িয়ে ধরল, তারপর নয়নের কাঁধে মাথা রাখল। মেহের, কি করতেছো? এখানে মানুষজন দেখে ফেলবে তো, পরবর্তীতে তোমার প্রবলেম হতে পারে। এখানে কত চেনা চেনা মানুষ রয়েছে, তোমার হয়তো তুমি চেনো না, কিন্তু তোমার ঠিকই চেনে। কিচ্ছু হবে না, তুমি চুপচাপ শুধু বসে থাকো, আর আমায় একটু মাথাটা রাখতে দাও তোমার কাঁধে। নয়ন আর কিছু না বলে মেহেরকে নয়নের কাঁধে মাথা রাখতে দেয়। বেশ কিছুক্ষণ সময় কাটার পর তারা দুজনে এসে ভার্সিটির সামনে নামে। তারপর নয়ন রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে ভার্সিটিতে ঢুকে পড়ে। ভার্সিটিতে ঢোকার পর নয়নের ক্লাসে চলে যায় এবং মেহের তার ক্লাসে চলে যায়। নয়ন ক্লাসে যাওয়ার পর নয়নের 3 বন্ধু রাব্বি, রাতুল, রিয়া, তারা 3জন নয়নকে ঘিরে ধরল। তারপর জিজ্ঞেস করলো, কি রে নয়ন, তোকে এই সময় কোথায় নিয়ে গিয়েছে? আর কি বলতে গিয়েছে যে আমাদের সামনেই বলা যাবে না, যা শুধু তোকে একাই বলতে পেরেছে? আরে তেমন কিছু না, এমনিতে একটু কথা বলতে চেয়েছিল। সত্যি করে বলতো নয়ন, তুই আমাদের কাছ থেকে কি লুকাতে চাচ্ছিস? মেহের তোকে এমন কিছু বলেছে যেটা আমাদের সামনে বলা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে আমাদের সামনেই তোকে কথাটা বলতে পারতো, শুধু শুধু এত দূর নিয়ে যেত না। দোস্ত, তেমন কিছু না, নর্মাল কিছু কথাবার্তা। সে কথাগুলো তো জানতে চাচ্ছি, কি ভুলেছে যেটা আমাদের সামনে বলতে পারেনি? শুধু তোকে একান্তভাবে বলেছে, বলে ফেল দোস্ত, দেরি করিস না, দেরি করলে তোরই লস। রাতুল, রাব্বি, রিয়ার চাপাচাপিতে নয়ন আর লুকিয়ে রাখতে পারেনি, সব কিছু বলে দিয়েছে। ওখানে কি কি কথাবার্তা হয়েছে সব। দোস্ত বলিস কি, মাইয়া তো তোর উপর প্রথম থেকেই ফিদা, আমি দেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি লাট্টু হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। তা আমাদের এমপি সাহেবের জামাই, আপনার অনুভূতিটা কি? মানে আপনি কি ওখানে কখনো ওই নজর থেকে দেখেছিলেন, নাকি আজকে ফার্স্ট দেখেছেন? আর তার জবাবের উত্তর কি দিয়েছেন? ও যখন আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো, তখন থেকে ওকেও আমার ভালো লাগতে শুরু করলো। বাট আমি ওকে কখনো বুঝতে দেইনি বা বলিও নি, আমি কখনো ওকে ওইসব বলতে চাইনি। বাট আজকে যেহেতু ও নিজে এসে বলেছে, সেজন্য আর লুকিয়ে রাখিনি, আমি ওর নিজের কথা বলে দিয়েছি। বাহ দোস্ত বাহ, আমাদেরকে রেখে একে একে কীভাবে পারলি এই প্রেম করতে? তোর প্রেমিকাকে বলিস আমাদেরকেও একটা বাও করে দিতে। যতই হোক, আমরা তো ওনারই দেওর হই। ওরা এইভাবে হাসি ঠাট্টার মাঝে ক্লাসে স্যার আসে। একে একে সবগুলো ক্লাস করিয়ে যখন ছুটি হয়, তখন সকলে বেরিয়ে পড়ে। সেদিন মেহেরের সাথে ছুটির পর দেখা হয়নি। দিন পেরোতে থাকে দিনের মতো, সময় কারোর জন্যই থেমে থাকে না। তেমনি মেহের আর নয়নের অনুভূতি প্রকাশ করার পর আজ 15 দিন কেটে যায়। আজকে আবার তারা দেখা করতে এসেছে। নয়ন এসে দেখে মেহের আগে থেকে এখানে বসেছিল। তারপর নয়ন মেহেরকে উদ্দেশ্য করে বলল, মেহের, আমি সরি, আসতে অনেক লেট হয়ে গিয়েছে। আসলে ঢাকা শহরে এত জ্যাম, আসার কোনো উপায় ছিল না। অনেক কষ্টে রিক্সা থেকে নেমে জ্যামের মধ্যে হেঁটে হেঁটে এসেছি এইখানে। তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি কি তোমায় কোনো কিছু বলেছি? আমি কোনো অভিযোগ করেছি তোমায় দেরিতে এসেছো বলে? আমি তো তোমার জন্য এখানে বসে আছি, তাই না? তোমারই জন্য। তাহলে আমার এত অভিযোগ থাকবে কেন? আর ঢাকা শহরের জ্যামের সম্বন্ধে আমার ধারণা আছে, তাই আরও কিচ্ছু বলিনি তোমায়। ধন্যবাদ তোমায় আমায় বোঝার জন্য। ধন্যবাদ কেন? আমি ছাড়া কি তোমায় অন্য কেউ বোঝার রয়েছে নাকি? আস্তাগফিরুল্লাহ, তুমি ছাড়া আর কে থাকবে? তুমি তো একমাত্র নারী যে কিনা আমার জীবনের প্রথম এবং শেষ হয়ে থাকবে। আমি রেখে দেব। তুমি শুধু রেখে দিও, আমি থেকে যাব তোমার কাছে। এখন ঠান্ডা কিছু নাও। তারপর তারা দুজনে খেতে খেতে অনেক আড্ডা দেয়। মেহের নয়নকে কোনোভাবেই বিল পে করতে দেয়নি। মেহের নিজেই বিল পে করেছে। নয়ন, আমার একটা ইচ্ছে পূরণ করবে? তোমাকে বলেছিলাম না সকলের সামনে আমায় প্রপোজ করতে কলেজে? সেটা কি পারবে তুমি কালকে সবার সামনে আমায় প্রপোজ করতে?
তোমার জন্য যদি কষ্ট হয়ে যায় তাহলে করতে হবে না, তোমার সমস্যা হলে। নয়ন কিছুটা থেমে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, তারপর মেহেরের দিকে তাকায়। ইটস ওকে নয়ন, সমস্যা নেই, আমি তোমাকে প্রেশার দেব না। তুমি যদি নিজে থেকে রাজি হও তাহলেই, আর নয়তো আমি কখনো তোমাকে জোর করব না এসব বিষয় নিয়ে। ঠিক আছে, আমি কালকে তোমাকে প্রপোজ করব, তুমি চিন্তা করো না। তোমার স্বপ্ন আমি পূরণ করব, যাও। সত্যি বলতেছো নয়ন? এটা বলে মেহের নয়নকে জড়িয়ে ধরে। রেস্টুরেন্টে আরও অনেক মানুষ থাকার কারণে মেহেরের এই আচরণে সকলে ওদের দিকে তাকায়। নয়ন কিছুটা ইতস্তত বোধ করে মেহেরকে আস্তে আস্তে ছাড়িয়ে চেয়ারে বসায়। কি করতেছেন মেহের? এখানে অনেক মানুষ হয়েছে, দেখতে পাচ্ছ, তারা কি ভাববে তারা বলো তো? তাদেরকে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত পুরুষকে জড়িয়ে ধরেছি, এতে ওদের কি ভাবছে না ভাবছে আমার কি যায় আসে? মেহের এভাবে বলতে হয় না, ওরাও মানুষ, আমাদের ওদের সামনে এসব করা উচিত নয়। আচ্ছা এখন উঠো, বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আমাকেও ফিরতে হবে বাসায়, সামনে আবার পরীক্ষাটা ভালো করে দিতে হবে। নয়ন এদিকে আসো, একটা চুমু খাবো। মেহের এখন এসব নয়, একদম নয়, বিয়ের পর সব কিছু। মেহের নয়নের কোনো কথা না শুনে নয়নের গালে চুমু খায়, তারপর নয়নের গালটা নিজের হাতে পরিষ্কার করে দেয়। মেহেরকে নয়ন বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে আসে নিজ বাসায়। ঠিক প্রত্যেক দিনের মতন আজকেও রাতটা পার হয়ে যায় নয়নের। রুটিন অনুসারেই, শুধু রুটিনের মধ্যে একটু চেঞ্জ এসেছিল, যেটা হলো মেহেরের সাথে কথা বলা। পরের দিন সকালে নয়ন ভার্সিটি যাওয়ার আগে একটা ফুলের স্টল থেকে একতোড়া লাল গোলাপ ফুল কিনে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে গিয়ে রিয়া, রাতুল, রাব্বি ওদের তিনজনের কাছে গিয়ে বসে। মেহের কোথায়? তোকে তো বলেছে, এখন ওর নিজেরই তো কোনো খবর নেই। তোর কলিজা আছে ব্রো, তুই পুরো কলেজের সামনে ওকে প্রপোজ করবি, আর আমি তো লজ্জায় কথা বলতে পারবো না। তুই ছেলে মানুষ তো ভাই, আমার তো এখন তোকে নিয়ে সন্দেহ হচ্ছে। গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে কিসের লজ্জা রে? এই শালা চুপ, একদম ইজ্জত নিয়ে টানাটানি করবি না। আমি তোকে কিছু বলেছি? আমি শুধু আমার নিজের পার্সোনালিটি শেয়ার করলাম তোদের সাথে। আর আমি তোর পার্সোনালিটির সার্টিফিকেট দিলাম, তুই ফেল। এই তোরা দুজন চুপ কর তো। ওই যে মেহের আসছে, গেট দিয়ে তাকা ওইদিকে, শাড়ি পরে এসেছে। মেয়েটাকে দেখ কত মিষ্টি লাগতেছে। ওকে আগে কখনো শাড়ি পরে দেখিয়ে এত সুন্দর লাগে মেয়েদের শাড়িতে, নাকি শুধু ওকে দেখতে এত সুন্দর লাগতেছে? রাতুল নয়নের কাঁধে থাপ্পড় দিয়ে বলে, বন্ধু, রাজ্য শহর রাজকন্যা পেয়ে গেলে এখন কিন্তু আমাদের ট্রিট বাকি আছে। কখন দিবে তাড়াতাড়ি বলে ফেলো। রাতুল এতক্ষণ একটা কাজের কথা বলেছে, কখন ট্রিট দিবি তাড়াতাড়ি বলে ফেল। আমরা কিন্তু সে অপেক্ষায় রয়েছি। তুই ট্রিট দিবি বলে আমি আজকে সকালবেলা বাড়ি থেকে না খেয়ে এসেছি। রাব্বির কথা শুনে তিনজন হু হু করে হেসে উঠল। এর মধ্যেই মেহের তাদের সামনে এসে উপস্থিত হলো। মেহেরের পাশে আনাও রয়েছে। মেহের যখন নয়নের সামনে দাঁড়িয়ে, তখন রাব্বি হাতের মধ্যে একটা স্পিকার নিয়ে পুরো কলেজকে উদ্দেশ্য করে বলল, অ্যাটেনশন প্লিজ, আজকে আমাদের মধ্যে আমাদের বন্ধু নয়ন মেয়েকে প্রপোজ করবে, এবং সেটা পুরো কলেজের সামনে। রাব্বি কথা বলা শেষ করে নয়নের হাতে স্পিকারটা দেয়। নয়ন স্পিকারটা নিয়ে কথা বলতে শুরু করলো। জানি না আমি কিভাবে কি বলবো, আগে কখনো কাউকে এইভাবে বলা হয়নি ভালোবাসি। ইনফ্যাক্ট কখনোই না। তুমি আমার লাইফে প্রথম সেই মেয়ে যে আমাকে এইভাবে একটা মেয়েকে চেনার সুযোগ করে দিয়েছো, যাকে ভালোবাসতে বাধ্য করেছো। তোমার মধ্যে প্রতিটা চেঞ্জ আমার হৃদয়ের প্রত্যেকটা শুকনো ভালোবাসাতে তৈরি হয়েছে। জানি না কবে থেকে কখন থেকে তোমার মায়ায় পড়ে গিয়েছি, কিন্তু কখনো বলার সাহস হয়ে উঠতে পারেনি। যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাও ছিন্ন করে ফেলো, তাহলে আমি কি করব? তুমি আমার জীবনের প্রথম নারী হয়ে আমার জীবনে এসেছো। আমার জীবনের শেষ পর্যন্ত থেকে যেতে পারবে তুমি? তুমি থেকে গেলে আমার শত কষ্টের মাঝেও আমি তোমায় রেখে দেব। ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। গার্লফ্রেন্ড হবে আমার? নয়নের প্রপোজ শেষ করার পর মেহের নয়নের হাত থেকে স্পিকারটা নিয়ে সকলের সামনে বলা শুরু করলো, এই ছেলেটা আমার পিছনে কুকুরের মতো পড়েছিল। আমি তাকে ফিরিয়ে না দিয়ে বরং বলেছিলাম বন্ধুত্ব করে সাথে রাখতে, কিন্তু আমাকে আনা বারবার না করেছিল যে এইসব ছেলেদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। আজকে সেই প্রমাণটা নিজের সামনেই পেয়েছি। দেখলেন তো আপনারা, আমার বাবা এমপি বলে সেই জন্য আমায় এবং আমার বাবার সম্পত্তি হাতাতে চেয়েছিল এই ছোট লোকের বাচ্চাটা।
রাব্বি কিছু বলতে যাবে নয়ন রাব্বিকে হাত দিয়ে থামিয়ে দিল। নয়ন রাব্বিকে চোখের ইশারায় বুঝালো, ওকে বলতে দে, ও যা বলছে সব। নয়নের মুখের দিকে ও তিন বন্ধু তাকিয়েছিল। তারা তিনজন বুঝতে পারলো মনের ভেতরের কষ্টটা। পুরো কলেজের স্টুডেন্টরা নয়নের দিকে তাকিয়েছিল এক ঘৃণার দৃষ্টিতে। আয় ছোট লোকের বাচ্চা, তোর কি অকাত রয়েছে যে আমার মতো এমপির মেয়েকে তুই বিয়ে করতে চাস? তোদের মতো ছোট লোকদেরকে আমার চেনা আছে। 2 দিন ভালো করে কথা বলেছি বলে এখন মাথায় উঠে গিয়েছিস, তাই তো? শোন, তোর মতো নয়ন প্রত্যেক দিন আমার আশেপাশে হাজার খানিকের মতো ঘুরে বেড়ায়, তাই বলে কি আমি সকলের প্রপোজ অ্যাকসেপ্ট করব? মেহের কথাগুলো বলে নয়নের গালে তার সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা মেরে মেহের আবার বলা শুরু করলো, তুই এইটারই যোগ্য, বুঝেছিস? ছোট লোকের বাচ্চা, আর কখনো আমার সামনে আসবি না, তাহলে জানে মেরে ফেলবো তোকে। সেই দিন মারার জন্য আমি নিজেই লোক পাঠিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তুই সবগুলো লোককে মেরেছিস, ওরা তোর কিছুই করতে পারেনি। কিন্তু দেখ, আমি ঠিকই তোর এই বেহাল অবস্থা করেছি। নয়ন এখন আর চোখ নিচে না রেখে মেহেরের দিকে তাকিয়ে মেহেরের উদ্দেশ্যে একটা কথা বলল, খুশি তুমি এত কিছু করার পর? অনেক খুশি, যেটা তোকে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস কর, আজকে আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ হয়েছে, তার জন্য তোকে বলির পাঠা বানালাম। ভালো থেকো, আর হ্যাঁ, হয়তো তোমার কথারে রাখবো, আর কখনো তোমার সামনে আসবো না। তুমি চাইলেও আমায় খুঁজে পাবে না আর। তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি কেন খুঁজতে যাব? কোন দুঃখে যাব তোকে খোঁজার জন্য? আমাকে কি পাগল কুকুরে কামড়িয়েছে? সেই সময় হলে ঠিকই বুঝতে পারবে। আজকে তুমি বুঝতে পারোনি। আজকে তুমি শুধু আমায় হারাওনি, হারিয়েছো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা। সেটা এখন বুঝতে না পারলেও কিছুদিন পর তুমি ঠিকই বুঝতে পারবে কি হারিয়েছো তোমার লাইফ থেকে। ওকে, আর বেশি কিছু বলবো না, ভালো থেকো। নয়ন ও 3 বন্ধু বান্ধবীকে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। আর তখনই মাঠের আশেপাশে ছেলেরা মেয়েরা বলাবলি করছিল, দেখ, গ্রামের এই খ্যাতগুলো শহরে এসে বাড়িওয়ালার মেয়ে বড়লোক বাবার বড়লোক মেয়েদেরকে প্রপোজ করে, প্রেম করে, তারপর সব কিছু হাতিয়ে নেয়। লজ্জা হওয়া দরকার এদের। হ্যাঁ, সত্যি দেখ না, গ্রামের একটা কৃষকের ছেলে হয়ে এখন শহরে এসে এমপির মেয়েকে ডাইরেক্ট প্রপোজ করে বসলো। সাহস তাদের! এমপি জানতে পারলে কি অবস্থা করবে ছেলেটার, সেটা এখনও বুঝে উঠতে পারেনি, তাই এই পদক্ষেপ নিয়েছিল। তবে তোদের মতো ছেলেদের বুদ্ধিটা কিন্তু সেই পড়াশোনা ছাড়া একেবারে কোটিপতি হয়ে যাবার ধান্দা, তারপর সারা জীবন শ্বশুরের ঘাড়ে বসে বাচ্চা কাচ্চা পয়দা করে খাবে। এই ছেলেটার কথাগুলো আর রাতুল সহ্য করতে পারেনি। ছেলেটার কাছে গিয়ে বলল, এই, তোদের সমস্যা কি? এরকম করতেছিস কেন? অনেকক্ষণ ধরে তোদের কথা শুনতেছি। কি মনে করিস তোরা নিজেদেরকে? আরে ভাই, এত রেগে যাওয়ার কি আছে? ওইখানে তো দেখলাম তোমার বন্ধু এমপির মেয়েকে কিভাবে পটানোর চেষ্টা করলো, আর কিভাবে না গোহারা হেরে আসলো। মায়া হচ্ছে এখন তোমার বন্ধুটার জন্য, বুঝেছো? রাতুল কিছু বলতে যাবে তার আগে নয়ন রাতুলের হাত টেনে নিয়ে ক্লাসের ভেতর চলে যায়। এভাবে কয়জনকে বোঝাবি তুই? চুপ কর, চুপ করে কাছে আয়। কারোর সাথে আর কোনো কথা বলবি না, আর একটা কথাও না। দোস্ত, আমারই দোষ, তার ছলনা আমি বুঝতে পারিনি। এখন ওদের কি দোষ? ওর চোখের সামনে তারা দেখেছে, তাই তো বলবে, তাই না? এটা নিয়ে তো হাইবার হওয়ার কিছু নেই। মেয়ের যে এরকম করবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। ও এতদিন কি সুন্দর করে নিখুঁত অভিনয় করে গিয়েছে, আর আমরা বন্ধু বান্ধবরা কেউ ধরতে পারেনি ওর এত নিখুঁত চাল। ইস, কিছুক্ষণ আগেও না আমি এই মেয়েটার সম্বন্ধে কত ভালো ভালো কিছু বলেছি, আর এখন এই মেয়েটা আমার ভাবতেই কেমন জানি লাগতেছে এইসব মেয়েদের ব্যাপারে। ও কি সুন্দর করে পল্টিটা নিল। দোস্ত, ভালো লাগতেছে না আমার। তোরা চুপ করবি প্লিজ? এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তোরাও দয়া করে আর কোনো কথা বলিস না। তারা 4 বন্ধু মিলে যখন ক্লাসে আসে, ক্লাসে আসার পরও তারা শুনতে পায় তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে ক্লাসে। তারা বুঝতে পেরেও চুপ করে থাকে, কারণ নয়ন তাদেরকে নিষেধ করেছে যেন কারোর সাথে কোনো কথা না বলে। একে একে সবগুলো ক্লাস করার পর তারা 4 জনের বাসায় চলে যায়। অবশ্য নয়ন বাসায় যাওয়ার সময় রাতুল বারবার চেয়েছিল নয়নের সাথে নয়নের বাসায় যেতে, কিন্তু নয়নের একটাই কথা, তোরা এসব বোকার মতো কী ভাবতেছিস? আমি এতটা দুর্বল হয়ে পড়িনি ওর প্রতি যে আমি এখন গিয়ে আত্মহত্যা করব। তোরা যদি এইসব কিছু ভেবে থাকিস তাহলে বলবো তোরা অনেক বড় ভুল করেছিস।
আমি এখনো সেই পর্যায়ে যাইনি যে ওর জন্য আমাকে আত্মহত্যা করতে হবে। এখন যা, যার যার বাড়িতে যা, ভালো থাকিস। নয়নের কথার বিপরীতে আর কেউ কোনো কথা বলেনি, সবাই যার যার বাড়িতে চলে যায়। নয়ন বাসায় এসে একটা চিঠি লিখে তারপর সেই চিঠিটা দারোয়ানের কাছে দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, এটাই প্রকৃতির নিয়ম। কেউ বা বদলায় নিজের স্বার্থে, কেউ বা বদলায় আঘাত পেয়ে। এর মধ্যে কেটে গিয়েছে 20 দিন। নয়নের রুম থেকে নিচে নামতে নামতে নয়নের আম্মুকে বলল, আম্মু খেতে দাও, খুব খেতে পেয়েছে, একটু তাড়াতাড়ি দিও আমাকে, আজকে আবার অফিসে যেতে হবে বলেছে বাবা। আজকে ভার্সিটিতে যাবি না? হ্যাঁ, প্রথমে ভার্সিটিতে যাব, তারপর সেখান থেকে অফিসে যাওয়ার জন্য বলেছে। আজকে নাকি একটা মিটিং রয়েছে ইম্পর্টেন্ট, সেখানে অ্যাটেন্ড করার জন্য বলেছে বাবা। এখন তুমি তাড়াতাড়ি খাবার দাও, আর আমি ভার্সিটি যাওয়ার সময় সোহাকে স্কুলে নামিয়ে দিয়ে যাব, ওকে বলো রেডি হতে। ফ্ল্যাশব্যাক। সেদিন নয়ন ভার্সিটি থেকে এসে একটা চিঠি লিখে দারোয়ানের কাছে দিয়ে বলল, আঙ্কেল, এই চিঠিটা রাতুল, রাব্বি, রিয়া এ 3 জনের কেউ আসবে আর আমার বন্ধু বলে পরিচয় দিবে। তাদের হাতে যে কোনো একজনের হাতে এই চিঠিটা ধরিয়ে দেবেন। বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাসা ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ চাচা, দোয়া করবেন আমার জন্য। বাবা, কোনো সমস্যা হয়েছে যার জন্য তুমি বাসা ছেড়ে চলে যাচ্ছ? নয়ন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন নয়ন ভার্সিটিতে যায়নি তখন তারা 3 বন্ধু মিলে নয়নকে কল করে। রাব্বি, নয়ন তো কল তুলতেছে না, চল বাড়ি থেকে আসি, এখন দেখি ওর কি অবস্থা। হ্যাঁ চল, আমিও যাবো তোদের সাথে। তারা 3 জন যখন আসে তখন দারোয়ান চাচা গেটের মধ্যে ছিলেন না। নয়নের প্লেটের বাইরে তালা ঝুলছে দেখে দারোয়ান চাচাকে যখন জিজ্ঞেস করলো, চাচা, এখানে নয়ন নামের একটা ছেলে থাকে, সে কোথায়? ওর সেটের মধ্যে তালা ঝুলতেছে কেন? কোথায় গিয়েছে সে? তোমরা কি রাব্বি, রাতুল, রিয়া? তারা 3 জন কিছুটা অবাক হয়ে দারোয়ান চাচার দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বুঝালো। তারপর দারোয়ান চাচা ওদেরকে সেই চিঠিটা দিল, যে চিঠিটা নয়ন দারোয়ান চাচাকে দিয়ে বলেছিল ওরা আসলে ওদেরকে দেওয়ার জন্য। এ চিঠিটা নয়ন তোমাদেরকে দেওয়ার জন্য বলে গিয়েছে তোমরা আসলে, আর নয়ন এ বাসা ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে সেটা এখন আমি জানি না, ওকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও বলে যায়নি। রিয়া চিঠিটা খুলে পড়তে লাগলো। দোস্ত, প্রথমে তোদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি, তোরা আমায় ক্ষমা করে দিস তোদেরকে না বলে চলে যাওয়ার জন্য। এই কলেজে এসে তোদের মতো বন্ধু পেয়েছিলাম, যে সব কিছু পেয়েছি ভেবেছিলাম, হয়তো পেয়ে গিয়েছিলাম, বাট সেটা ধরে রাখতে পারলাম না একটা মেয়ের জন্য। আমি বাসা থেকে এখানে এসেছিলাম পড়াশোনা করার জন্য, বাসায় পড়াশোনা হচ্ছিল না। এই মেয়েটার প্রতি আমি এতটাও দুর্বল হয়ে পড়িনি যে তার জন্য আমি সুখ পালন করতে চলে যাচ্ছি এখান থেকে। আমার পড়াশোনা দরকার খুব, বুঝেছিস? আর আমি সেই পড়াশোনাটা এখানে থেকে আর করতে পারবো না ওর সামনে দেখে। সেই জন্য এখান থেকে চলে যাচ্ছি আমার শহরে, সেখানে গিয়ে পড়াশোনা শেষ করব আর ফ্যামিলির সাথেই থাকবো এখন থেকে। তোরা তোদের নাম্বার চেঞ্জ করিস না, আর এই দেওয়ার ঠিকানায় ভার্সিটি অফ দেওয়ার পর চলে আসবি। এখানে আসার আগে কাউকে জানানোর দরকার নেই, এখন আসবি না বলে দিলাম। ঠিক 6 মাস পর যখন ভার্সিটি ছুটি দিবে তখন এখানে এসে আমার সাথে দেখা করে যাবি, কিছুদিনের জামা কাপড় নিয়ে আসবি এখানে থাকার মতো। চলে যাচ্ছি, ভালো থাকিস তোরা। তারা 3 জন চিঠিটা পড়ে তাদের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারা তাদের ফ্রেন্ড সার্কেল থেকে একটা বন্ধু হারিয়ে ফেললো, যে বন্ধুটা ওদেরকে রাস্তা দেখাতো। তাদের 3 জনের মেহেরের উপর অনেক রাগ হতে লাগলো। তারপর তারা 3 দিন কেউ ইউনিভার্সিটিতে যায়নি। এই 3 দিনে মেহের অনেকটা শূন্য শূন্য অনুভব করেছে, সেটা বুঝতেও পেরেছে যেটা নয়নের শূন্যতা। পরের দিন ভার্সিটিতে গিয়ে নয়নকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। নয়নের কোনো ফ্রেন্ডও আসেনি 3 দিন। যখন ভার্সিটিতে কাউকে পায়নি, 4 দিনের মাথায় সবাইকে পায় ভার্সিটিতে, তখন মেহের ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? এতদিন ভার্সিটিতে আসোনি কেন? তোমাদেরকে 3 দিন ধরে খুঁজতেছি কিন্তু তোমাদের কাউকে পাইনি। এখন আবার কার সাথে অভিনয় করতে এসেছো? এখন তো আর এখানে নয়ন নেই, তাহলে নতুন করে আর কার সাথে অভিনয় করবে? নয়ন নেই মানে? নয়ন কোথায় গিয়েছে? আর তোমরা এতদিন ভার্সিটিতে আসোনি কেন? নয়ন নাই মানে নয়ন চলে গিয়েছে এই ভার্সিটি ছেড়ে, এই শহর ছেড়ে। মেহের এই কথাটা শুনে তার ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। নয়ন তাকে ছেড়ে গিয়েছে, কিন্তু তার এমন লাগছে কেন? সে নিজেই তো নয়নকে ছেড়ে এসেছিল, তাহলে তার তো এরকম লাগার কোনো কথাই না। আর এত কষ্ট হচ্ছে কেন? নয়ন কোথায় গিয়েছে বলো না, তোমরা নিশ্চয়ই জানো নয়ন কোথায় গিয়েছে। আমার ঠিকানাটা দাও, ওর সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি।
তুমি সামনে থেকে সরে যাও। মেয়ের তুমি মেয়ে বলে আর তুমি ছোট বলে তোমাকে এখনো কিছু বলতেছি না। তুমি যদি এতক্ষণে কোনো ছেলে হতে তাহলে সত্যি তোমাকে 3 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম। তুমি আমায় চিনো না, আমি নয়ন নই। আমার সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে দেখো যে আমি কোন লেভেলের ছেলে। রাবি চুপ কর তো, কার সাথে কি বলতেছিস? ও কি বুঝবে এসব? বন্ধুত্ব আমরা হারিয়েছি, ও তো কিছুই হারায়নি। শোনো মেহের, তুমি যা চেয়েছিলে সেটা পেয়ে গিয়েছো। এখন আর নয়নের কি দরকার তোমায়? জানি না সে এখন কেমন আছে, তবে আল্লাহর কাছে দোয়া করি সে যেন ভালো থাকে, আর ওর লাইফে তোমার মতো বিশ্বাসঘাতক যেন পুনরায় না আসে, সেই দোয়াই করবো আল্লাহর কাছে। তোমরা কি সত্যি জানো না নয়নের ঠিকানা? জানলেও কখনো তোমায় বলবো না, কারণ তুমি সে অধিকার আরও অনেক আগে থেকে হারিয়ে ফেলেছো। এখন তুমি আসতে পারো, তোমার চেহারাটাও দেখতে আমার ঘৃণা লাগছে। চলে যাও মেহের, আমরা তোমাকে কোনো কঠিন কথা বলতে চাই না। আমাদেরকে বাধ্য করো না তোমায় কোনো কঠিন বাক্য শোনানোর জন্য। ভালো থেকো এবং খুশি থাকো। নয়ন তোমার লাইফ থেকে চলে গিয়েছে, তাও অনেক দূরে। হয়তো তোমার সাথে আর কখনো ওর দেখা হবে না। সেদিনের পর থেকে মেহের আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে থাকে। আগের মতন আর ভার্সিটিতে আসে না, পড়াশোনায় মনোযোগ নেই, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ওর ফ্যামিলির কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে সে কোনো কিছু বলে না, দরজা আটকে ঘরের মধ্যে বসে থাকে। বর্তমান নয়নের খাবার মাঝপথে সুহা, লিজা, লাবিব তারা 3 ভাই বোন চলে আসে একেবারে রেডি হয়ে। ভাইয়া আমাদের হয়ে গেছে, এখন চলো তাহলে। ঠিক আছে চল, তোর গাড়িতে গিয়ে বস, আমি আসতেছি। ওরা সবাই গিয়ে গাড়িতে বসে পড়ে। লাবিব সামনের সিটে বসে, সুহা আর লিজা পিছনে বসে। নয়ন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করার পর লিজা বলে উঠল, ভাইয়া আজকে আমাদেরকে ফুচকা খাওয়াবে? আজকে আমাকে ভার্সিটি থেকে ওই দিক দিয়ে অফিসে যেতে হবে। অফিসে না গেলে তোর বাপ আর তোর চাচা আমাকে নিয়ে চেঁচামেচি শুরু করবে। যদি সেইখান থেকে তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে নিয়ে যাব, আর নয়তো অন্য কোনো দিন। কালকে তো শুক্রবার, তাহলে কালকে? আচ্ছা ঠিক আছে, যা, কালকেই নিয়ে যাব তোদেরকে। বেশ কিছুক্ষণ পর তাদের স্কুলের সামনে নয়ন গাড়ি দাঁড় করিয়ে বলল, স্কুলে যাবি, কোনো দুষ্টুমি করবি না, মনে থাকে যেন। আর কোনো কিছু হলে আমাকে জানাবি সাথে সাথে। তারা 3 জন মাথা দুলিয়ে চলে যায় ক্লাসের দিকে। নয়ন সেখান থেকে গাড়ি ড্রাইভ করে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে গিয়ে গাড়িটা এক জায়গায় পার্কিং করে সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে যাওয়ার পর তার আগের বন্ধু সালমানের সঙ্গে দেখা হয়। দোস্ত এত দেরি হয়েছে কেন? আরে আর বলিস না, ওদেরকে স্কুল দিয়ে তারপর আসতে হয়েছে। ও চল তাহলে ক্লাসে যাওয়া যাক। তুষার, জিহাদ ওরা আসেনি? তুষারের বাড়িতে কি সমস্যা যেন, তাই সে আসতে পারেনি। আর জিয়াদের নাকি ফুফাতো বোন আসবে ওর বাড়িতে কালকে, সেজন্য আজকে বাড়ি সাজাচ্ছে গোছাচ্ছে ওর মায়ের সঙ্গে থেকে, তাই আসতে পারেনি। ও আচ্ছা, চল তাহলে ক্লাসে যাওয়া যাক। আজকে আবার 2টা ক্লাস করে অফিসে যেতে হবে একটু। আমি আর ক্লাস করবো না, তোর সাথে চলে যাব। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাসগুলো করে আসি। নয়ন কয়েকটা দিন ধরে খেয়াল করছে তার ক্লাসের একটা মেয়ে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সেটা দেখেও নয়ন কোনো কিছু বলেনি। ইনফ্যাক্ট মেয়েটার ধারে কাছেও ঘেঁষে না। 2 ক্লাস করে 2 বন্ধু বের হয়ে যায়, শুধু অফিসে যায়। অফিসে যাওয়ার পর নয়নের চেম্বারের সালমানকে বসিয়ে দিয়ে সে চলে যায় মিটিং রুমে। প্রায় ঘন্টা 2 মিটিং করার পর তারা যার যার চেম্বারে গিয়ে বসে। নয়ন আর সালমান নয়নের চেম্বারে বসেছিল, তখন পিয়ন এসে বলল, স্যার, বড় স্যার আপনাকে ডাকতেছেন। ঠিক আছে চাচা, আপনি যান, গিয়ে বলুন আমি আসতেছি। নয়ন সাথে সাথে সালমানকে বসিয়ে দিয়ে সে চলে যায় তার বাবার কাছে। হ্যাঁ বলুন, ডেকে পাঠিয়েছিলেন। তোমাকে কালকে একটু ঢাকা যেতে হবে অফিসের কাজে। আমাদের ঢাকা ব্রাঞ্চের ওয়ার্কাররা একটু ঝামেলা করছে, মারপিট করছে ওদের মধ্যে, সেটাই মিটমাট করতে যাবে। সেখানে জিএম এবং এজিএম থাকবেন। কখন যেতে হবে সেখানে? এখান থেকে ভোরবেলা রওনা করে দিবে, আর যেতে যেতে তো সময় লাগবে, 10টা বাজবে যেতে। তারপর সেইখানকার কাজ মিটিয়ে চলে আসবে, আমাদের গাড়ি নিয়ে যাবে। ঠিক আছে আমি চলে যাব, বাট আমি একা যাব। আমি নিজে করব ড্রাইভ, আমার সাথে আর কাউকে নিব না, শুধু সালমানকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস সালমাকে। এখন যা গিয়ে বাসায় রেস্ট নে, কালকে তো আবার সকাল সকাল ভোরবেলায় বের হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে চলে যাচ্ছি। কালকে আমার সঙ্গে ঢাকায় যেতে পারবি অফিসের কাজে? ফিরতে ফিরতে রাত হবে। কালকে বাড়িতে আপু আসবে, নিয়ে আসতে হবে শ্বশুরবাড়ি থেকে। তারপর সালমানকে নিয়ে চলে যায় সালমানের বাসার সামনে। সালমানকে নামিয়ে দিয়ে নয়ন তার বাসায় চলে আসে। দুপুরে গিয়ে নয়ন তার আম্মুকে বলল, আম্মু খেতে দাও, ক্ষুধা পেয়েছে। খেয়ে ওদেরকে স্কুল থেকে নিয়ে আস।
নয়ন, আসার সময় পারলে ওদেরকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসিস তো। ওরা তিনটা কয়েকদিন ধরে বলতেছে ফুচকা খাবে ফুচকা খাবে, কিন্তু তোকে বলিনি হয়তো। আমার সকালে বলেছিল, আমি বলেছি আমি ফ্রি থাকলে নিশ্চয়ই খাওয়াবো ওদেরকে। এখন যেহেতু ফ্রি আছি তাহলে আসার সময় ওদেরকে খাইয়ে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খা, আমি খাবার দিচ্ছি, আপা রান্নাঘরে আছে। নয়ন দুপুরে খাবার খেয়ে চলে যায় ওদেরকে স্কুল থেকে আনার জন্য। নিয়ে আসার সময় একটা রেস্টুরেন্ট থেকে ওদেরকে ফুচকা খাইয়ে তারপর বাসায় নিয়ে আসে। বাসায় এসে নয়ন তার রুমে চলে যায়। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে রাতে উঠে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়ে। রাতে খাবার টেবিলে নয়নের বাবা নয়নকে বলল, ফোনে অ্যালার্ম দিয়ে তারপর ঘুমিয়ে পড়িস, সকালবেলা উঠতে সুবিধা হবে তাড়াতাড়ি। নয়ন কি কোথাও যাবে? এত সকালবেলা ঘুম থেকে উঠবি কেন? ও এমনিতেই 7টা-8টার সময় ঘুম থেকে ওঠে, তাহলে এত তাড়াতাড়ি উঠবে কেন? আসলে কালকে ভাবি ওকে একটু ঢাকায় যেতে হবে অফিসের কাজে, থাকবে না। কালকে সকালবেলা গিয়ে আবার সন্ধ্যায় চলে আসবে। ভাইয়া, আমার জন্য চকলেট নিয়ে এসেছো ঢাকা থেকে। আর আমার জন্য চুড়ি। নয়ন লিজাকে বলল, তুই বাকি কেন? তোর কি লাগবে বল। আমার জন্য কানের দুল নিয়ে এসো। ওকে, সবার জন্য সব কিছু নিয়ে আসবো। এখন আমি যাই, ঘুমাই। সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে নয়ন রেডি হয়ে নয়নের আম্মু আব্বুকে চাচা চাচিকে বলে বেরিয়ে পড়ে। ওই সময় বাড়ির সকলেও ঘুমে মগ্ন ছিল, শুধু নয়নের আম্মু আর আব্বু চাচা চাচি ওরা 4জন শুধু সজাগ ছিল, সেজন্য তাদেরকে বলে বেরিয়ে যায়। নয়ন সকালবেলা আসার সময় বাসা থেকে হালকা নাস্তা করে এসেছে, সেটা নয়নের আম্মু জোর করে খাইয়ে দিয়েছে। নয়ন এত সকালবেলা খেতে পারে না। আসার সময় নয়ন রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়ে হালকা খাবার খেয়ে নেয়। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যায়। ঢাকায় এসে এখানে সেখানে না দাঁড়িয়ে সোজা কোম্পানিতে চলে যায়। কোম্পানিতে আসার পর জিএম নয়নকে সব কিছু খুলে বলল, যারা যারা ঝগড়া করেছে তাদেরকে ডেকে আনুন, অন্য কোনো মানুষ যেন না হয়, সে সবাইকে ডেকে আনুন যারা যারা ঝগড়া করেছিল। আর সেই ঝগড়াতে কত টাকার লোকসান হয়েছে তার একটা হিসাব করুন। ঠিক আছে স্যার, এক্ষুনি সবাইকে এইখানে আনার ব্যবস্থা করতেছি, আর হিসাবটা আমি পরে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর সকলকে একসাথে উপস্থিত করেন এবং নয়ন সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে। সব কিছু শেষ করতে করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে যায়। জিএম স্যার বললেন, স্যার আপনাদের রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে বলেছে স্যার, বড় বলেছে সেইখানকার ম্যানেজমেন্টটাও ভালো করে চেক দিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক। ওইদিকে রাতুল, রাব্বি, রিয়া, মেহের, আনা সকলে আজকে রেস্টুরেন্টে দেখা করার কথা। মেহের আরও অনেক আগেই চলে এসেছে, তারপর আস্তে আস্তে সকলে আসে। তারা একটা প্রাইভেসি জোন সেই টেবিলে নিয়ে বসে। রেস্টুরেন্টের সবচেয়ে নিরিবিলি এবং কোনার টেবিলটাতে তারা বসে। রিয়া মেহেরের কাছে বসে মেহেরকে এক হাতে জড়িয়ে ধরে বলে, এই মেয়ে, তোমার এই অবস্থা কেন? শরীরে ঠিকমতো যত্ন নিচ্ছ না কেন? দেখো, ওকে আমরা চাইলে বের করতে পারবো, কিন্তু এখন আমরা যেতে চাচ্ছি না। আমাদের ভার্সিটিটা অফ হোক, তারপর না হয় আমরা ওকে গিয়ে খুঁজে বের করব। আর যত্ন আপু, যত্ন তো সেই দিনই হারিয়ে ফেলেছি। সাথে মনের যত আনন্দ উল্লাস ছিল সব কিছুই সেই দিন নয়ন যাওয়ার সময় নিয়ে গিয়েছি। আপু, আপনার 2টা পায়ে ধরি, আজকে আমাকে নয়নের ঠিকানাটা দিন, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। একবার হলো, আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো, তারপর ওকে মানিয়ে নিব। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। তোমার অবস্থা দেখেছো? আয়নার সামনে দাঁড়িয়ে রাতে না ঘুমাতে ঘুমাতে তোমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চাপা ভেঙে গেছে। দেখা দূর থেকে দেখলে বোঝা যায় মাছ থেকে ভেঙে যাচ্ছে। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন না হয় নিজের একটু যত্ন নাও, আর আমরা সামনে নয়নকে খুঁজে বের করব। ভার্সিটি বন্ধ দিলেই আমরা চট্টগ্রামে যাব, চিন্তা করো না। নয়নের বাড়ির ঠিকানা আমাদের সবার কাছেই আছে। ভাইয়া কি বললেন? চট্টগ্রাম? চট্টগ্রাম তো আমার নানুর বাসা, কালকে সম্ভবত আমাকে সেখানে পাঠাবে। চট্টগ্রাম তোমার নানুর বাসা কোথায়? মানে কোন জায়গায়, কোন ঠিকানায় সেটা জানতে চাচ্ছি আর কি। এই ঠিকানায়, সেইখানে আমার নানুর বাসা। নয়নের বাসাটা কি ওই ঠিকানায়? রাতুল, রাব্বি, রিয়া তারা 3জনের মুখের দিকে তাকায়। রাতুল বলল, তুমি যে ঠিকানার কথা বললে সেই ঠিকানাই নয়, কিন্তু তার আশেপাশে হয়তো নয়নের বাসা। তাদের কথা বলার মাঝখানে একজন ওয়েটার আসে। ওয়েটারটা এসে ওদেরকে বলল, স্যার, ম্যাম,
আপনারা একটু দয়া করে এই টেবিলটা ছেড়ে অন্য একটা টেবিলে বসেন। কেন? আমরা তো এখানে বসেছি, অন্য টেবিলে কেন যাব? আসলে স্যার, চট্টগ্রাম থেকে আমাদের রেস্টুরেন্টের এমডি আসতেছেন। উনি এখানে ওনার এক কোম্পানিতে এসেছিলেন, তো সেই জন্য দুপুরবেলা লাঞ্চটা করে ব্যাক করবেন চট্টগ্রামে। এটা প্রাইভেসি টেবিল, তাই ম্যানেজার স্যার বললেন যে এই টেবিলটা দেখতে খালি করা যায় কিনা। ওয়েটারের বলা কথায় মিহির উঠে যায়। রিয়া মিহিরের হাত ধরে টেনে বসিয়ে আবার বলল, এই যে মিহির, কোথায় যাচ্ছ? আমরা এখানে আগে এসে বসেছি। আমাদের খাওয়া শেষ হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব, তারপর না হয় কোম্পানির আর রেস্টুরেন্টের এমডি এসে বসবে। শুধু শুধু ঝামেলা করে কি লাভ আপু? ওনারা মালিক পক্ষের মানুষ, বরঞ্চ আমরা এখান থেকে উঠে পড়ি। তাদের কথার মাঝখানে 3জন লোক রেস্টুরেন্টে ঢুকলো। তখন নয়ন ফোনে কথা বলছিল তার বাবার সাথে। রাব্বি, রিয়া, রাতুল, মিহির, আনা সে শব্দ ফলো করে তাকায় গেটের দিকে। দেখতে পায় 3জন লোক আসছে। প্রথম 2জন লোক হালকা পেট মোটা, পরের জন লোকটা দেখতে একটু হ্যান্ডসাম, তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের বডি ফিটনেস বলে দিচ্ছে যে উনি কতটা হ্যান্ডসাম। সম্ভবত জিম টিমে যায়। আবার সবার কাছে গলার স্বরটাও কেমন চেনা চেনা লাগছে। সবাই আর সেদিকে খেয়াল না দিয়ে ওয়েটার খাবার এনে দিয়েছে। রিয়া মেহেরকে সার্ভ করে দিয়ে বলে, খেয়ে নাও মেয়ে, শরীরের কি একটা অবস্থা করেছো দেখো। আপু, আমি কিছু খাবো না, আমাকে শুধু একটা পানির বোতল এনে দিন। এটা বললে হবে না, তুমি আমাদের সাথে এসেছো, এখন যদি না খাও তাহলে আমরা মন খারাপ করব। এখনো চুপচাপ খেয়ে নাও। ততক্ষণে নয়ন হাতটা ধুয়ে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে টেবিলে এসে বসলো। রাতুল যখনই দাঁড়িয়ে খাবারটা দিতে যায়, বাকি ছিল যাদের, তখনই চোখ যায় নয়নের দিকে। রাতুল অবাক চোখে তাকিয়ে বলে উঠল, নয়ন। সবাই রাতুলের চোখের দিকে ফলো করে তাকিয়ে দেখল নয়ন দাঁড়িয়ে কথা বলছে কার সাথে যেন। তখনই মেহের দৌড়ে গিয়ে নয়নকে জড়িয়ে ধরে। রেস্টুরেন্টের সকল ওয়েটার, ম্যানেজার সকলে দৌড়ে আসে ওখানে। রেস্টুরেন্টের ম্যানেজারকে রাতুলদের বলল, এই যে ভাই দেখুন আপনাদের ফ্রেন্ড কি করতেছে। উনি কিন্তু আমাদের রেস্টুরেন্টের ওনার, ওনার সাথে এমন করতেছেন কেন? ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসুন, উনি কিন্তু খুব রাগী। রাতুল, রিয়া, রাব্বি, আনা সকলের যেন আশ্চর্য বনে যায়। নয়ন কোম্পানির ওনার, আবার রেস্টুরেন্টের ওনার, কি করে সম্ভব? গ্রামের ছেলে। আচ্ছা, এই রেস্টুরেন্টটা আপনাদের মালিক নয়ন সে কবে কিনেছে? কবে কিনেছে মানে? এই কম রেস্টুরেন্ট তো ওনার ফার্স্ট থেকেই ম্যানেজার করে আসছেন। এই রেস্টুরেন্ট ওনার এখানে তৈরি করেছে প্রথম থেকেই। এতক্ষণে সবার চোখ যায় নয়ন এবং মেহেরের দিকে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। নয়ন মেহেরকে ছাড়িয়ে তারপর মেহেরকে নিয়ে ওদের ওই টেবিলে বসায়। তার মধ্যে জিএমকে বলে আসে, আমার কিছু পুরনো ফ্রেন্ড, আপনারা শুরু করুন, আমি আসছি। ঠিক আছে স্যার, আপনি যান, আমরা এখানে আসি। নয়ন ওদের কাছে যাওয়ার পর একে একে সকলে এসে নয়নকে জড়িয়ে ধরে। তারপর নয়ন বলল, তোরা এখানে কি করিস? মানে আজকে না শুক্রবার, তোরা বের হয়েছিস যে? আগে বল, তুই এখানে কি করছিস? সকালে এসেছিলাম কোম্পানির একটা কাজে, এখন আবার ফিরতে হবে। এখানে লাঞ্চ করে তারপর ব্যাক করব। সেদিন না বলে চলে গিয়েছিলি কেন? তোর কি একবারও আমাদের কথা মনে হয়নি? বাড়িতে আম্মু কান্নাকাটি করছিল, আর তোদেরকে তো চিঠি লিখে ঠিকানা দিয়েও গিয়েছিলাম যে তোরা এখানে চলে আসিস। আর এই মেয়ের এই অবস্থা কেন? আর ও আমাকে জড়িয়ে ধরলো কেন? তোদের সাথেই বা ওর কিসের সম্পর্ক? রাতুল, রাব্বি, রিয়া ওরা 3জন নয়নকে টেনে সাইডে নিয়ে যায়। মেয়েটাকে তুই ফার্স্টেও দেখেছিলি আর আজকেও দেখতেছোস, কতটা পরিবর্তন মেয়েটার মাঝে দেখতে পেয়েছিস। তুই যেদিন চলে গিয়েছিস তার 2 দিন পর এসে আমাদের সামনে কি কান্নাকাটি, না খেয়ে না ঘুমিয়ে ঠিক মতো ভার্সিটিতে না আসে। দেখ কি এক অবস্থা হয়েছে। তুই যেদিন চলে গিয়েছিলি সেদিন ওর মনের সব সুখ বিলাস নিয়ে গিয়েছিলি তোর সাথে করে। এ তো হলে বিয়ে করে নিক, সমস্যা কি? বর এসে সামনে নেবে, তখন আর এমন লাগবে না। ওকে বলে দিস তাড়াতাড়ি জন্য বিয়ে করে নেয়, এসবে সময় নষ্ট না করে। নয়ন, মেয়েটাকে আর একটা সুযোগ দে ভাই। মেয়েটা প্রত্যেক দিন এসে কান্নাকাটি করে তোর জন্য, তোর ঠিকানাটা দেওয়ার জন্য, শুধু তোকে একবার দেখার জন্য। তুই যখন ভালোবেসেছিলি তখন ও তোর সাথে প্রতিশোধ নিয়েছিল, আর এখন ও যখন ভালোবেসেছে তখন তুই ওকে ফিরিয়ে দিস না, ওকে নিয়ে নে তোর কাছে। নয়ন চুপ করে ওদের শুনল। তারপর সেখানে গিয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার সমস্যা কি? প্রথমে আমার সাথে এমন করেছো, এখন আবার কি করতে চাচ্ছ? মেহের শুধু কেঁদেই যাচ্ছে, আর কোনো কিছু বলছে না।
রাতুল, রাব্বি, রিয়া, আনা, তোমরা যেও আমার বাসায়। রাতুলদের কাছে ঠিকানা দিয়েছি। সামনের সপ্তাহে তো তোদের অফ ভার্সিটি। এখন এই বন্ধের মধ্যে আমার বাসায় চলে আসিস। আর আমি এখন ব্যাক করতেছি, ফিরতে ফিরতে রাত হবে। নয়ন যখনই সামনে পা বাড়ায় তখনই রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে মেহের এক কাণ্ড করে বসে। দৌড়ে গিয়ে রাতুলের পা চাপড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে একটা সুযোগ দাও নয়ন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নিব, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তুমি চলে যাওয়ার পর থেকে আমার লাইফে আনন্দ বলতে কোনো কিচ্ছু নেই। সব কিছু আশেপাশে খালি লাগতে থাকে, সব কিছু থেকেও যেন নেই। কারণ তুমি তো আমায় সত্যিকারে ভালোবেসেছিলে, আমিও বেসেছিলাম, কিন্তু সেটা সাথে সাথে বুঝতে পারিনি। যখন তোমার অভাব টের পেয়েছি তখন ঠিকই বুঝতে পেরেছি আমার ভিতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। তারপরও তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। প্রত্যেক দিন রিয়া আপুদের কাছে এসে জিজ্ঞাসা করতাম, ওরা বলতো শুধু তোমাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। আজকে যখন তোমাকে পেয়ে গেছি আমি আর তোমাকে ছাড়বো না। আমার ভালো থাকার জন্য হলো তোমার পায়ে পড়ে থাকবো। তোমার কাছে আমি লাস্ট একটা ভিক্ষা চাইছি, আমাকে একটা সুযোগ দাও। নয়ন তো এখনও মেহেরকে ভালোবাসে, সেটা শুধু প্রকাশ করে না। মেহেরের এই অবস্থা দেখে নয়নের মায়া হচ্ছে। নয়ন পকেট থেকে ফোনটা বের করে নয়নের বাবাকে কল করে। বাবা, তোমাকে মেহেরের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে, তোর সাথে চিট করেছিল যে মেয়েটা, সেই তো? বাবা, আমি ওকে বিয়ে করে নিয়েছি। বাড়িতে সব কিছুর ব্যবস্থা করো, ওকে নিয়ে আসতেছি আমি। কিন্তু ওনা তোর সাথে চিট করেছিল, তাহলে যা করেছিস ভেবে চিন্তে করেছিস তো? বাবা, একটা মাত্র জীবন, সে জীবনে যদি প্রিয় মানুষের সাথে একটা দিনও কাটানো যায় তাহলে সুন্দর করে সারা জীবন বেঁচে থাকা যায়। আর মেহের এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। পুরো রেস্টুরেন্টের মধ্যে আমার পায়ে পড়েছে, আমার তো সাধ্য নেই সে পা সরিয়ে দিয়ে চলে আসার। ওকে ঠিক আছে, তুই মেহেরকে নিয়ে বাড়িতে চলে আসার এই দিকটা আমি দেখে নিচ্ছি। মেহেরির বাবা মাকে ফোন করে জানিয়ে দেব। জানিয়ে দাও আর বলো ওদেরকে এখন যেন চট্টগ্রামে পৌঁছে যায়। ওদেরকে কল করবে আরও 2 ঘন্টা পর। নয়নের বাবা যেহেতু অনেক বড় বিজনেসম্যান, সেহেতু ঢাকার এমপির নাম্বার জোগাড় করা ওনার কোনো ব্যাপারই না। আর এইদিকে ওরা 4 জন মিলে মেহেরকে একটা চেয়ারে বসে চোখের পানি মুছে দিচ্ছে। মেহের এক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে আছে। কালো প্যান্ট, সাদা শার্ট, কালো ব্লেজার, কালো বুট, সব কিছু মিলিয়ে ছেলেটাকে যেন এক অসম্ভব রকমের সুন্দর লাগছে। মুখটা গম্ভীর করে কিছু বলে যাচ্ছে কারো সঙ্গে ফোনে, কিন্তু সেটা শুনতে পারছে না মেহের। এবং ওর সাথের মানুষরা কথা শেষ করে নয়ন মেহেরের কাছে আসে। মেহের চেয়ারে বসা ছিল আর নয়ন হাঁটু গেড়ে বসলো। কি বলবো তোমায়, বুঝতেছি না এখন আমার কি বলা উচিত সেটাও বুঝতে পারছি না। এখন তুমি বলো আমি কি করতে পারি, বলো। আমায় একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগই দেব না। শুধু একটা বার সুযোগ দাও আমায়। সেই সুযোগটা তোমায় কিভাবে দিতে পারি বলো। মেহের মনে মনে ভাবলো নয়নকে বিয়ের কথা বললে যদি রেগে যায়, কিন্তু মেহের তো নয়নকে ছাড়া বাঁচবে না। সেটা এতদিনে দুঃখে দুঃখে মরেছে, এখন তো নয়নকে কাছে পেয়েও যদি না পায় তাহলে তো একেবারে শেষ হয়ে যাবে। নয়ন বলে উঠল রাব্বি রাতুলকে। রাতুল, এখান থেকে কাজী অফিস কতটুকু দূরে? রাতুল, রাব্বি, রিয়া, আনা, মেহের ওরা সকলেই অবাক হয়ে যায়। তারপর সে অবাকের রেশ কাটিয়ে রাতুল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখনই। মেহেরের দিকে তাকিয়ে ওকে ইশারা করে জিজ্ঞাসা করলো, বিয়ে করতে কোনো সমস্যা আছে আমায়? মেহের 2 দিকে মাথা নাড়িয়ে না বুঝালো, মানে মেহেরের কোনো সমস্যা নেই নয়নকে বিয়ে করতে। ভালো করে ভেবে নাও, ফ্যামিলি ছেড়ে থাকতে পারবে আমার সাথে? তোমার বাবা মা, ভাই বোন সকলকে ছাড়া আমার সঙ্গে আসতে পারবে? মেহের এবার উপর নিচ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। তখনই রিয়া নয়নকে উদ্দেশ্য করে বলল, নয়ন, তোর ফ্যামিলি ওকে মেনে নেবে। যা করেছিস ভেবে চিন্তে করতেছিস তো? পরে যদি এগুলো নিয়ে সমস্যা হয় তাহলে তো মনে হয় মেহের ওর ফ্যামিলিকে ছেড়ে তোর সঙ্গেই যাবে। যদি তোর ফ্যামিলি ওকে মেনে না নেয় তাহলে কি করবে? তখন তোর বাসায় গিয়ে উঠবো আমার বউ নিয়ে। কি খাওয়াতে পারবি না তখন? ফাইজলামি করিস না তো, আমি সিরিয়াস প্রশ্ন করেছি। আমিও তো সিরিয়াসভাবে উত্তর দিলাম। আমার ফ্যামিলি যদি না মানে তাহলে তোর বাসায় চলে আসবো, তখন তুই খাওয়াবে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় জিএমকে নয়ন বলল, একটু আসুন তো আমাদের সাথে, বিয়ে করব, সাক্ষী লাগবে। স্যার, বড় স্যার জানলে তো আমার চাকরিটা নট আউট করে দিবে। এত কথা বলেন কেন আপনারা? বাবার সাথে আমার সব কথা হয়েছে, আপনার কোনো কিছুই হবে না, আপনি শুধু আসুন।
ওরা সবাই আর কোনো কিছু না বলে সোজা চলে যায় নয়নের সঙ্গে কাজী অফিসে। 6 কবুলের মাধ্যমে তাদের দুজনের জীবন এক হয়ে গেল। বিয়ে করানো শেষ হওয়ার পর সকলকে আবার রেস্টুরেন্টে এনে ট্রিট দেয় নয়ন। মেহেরকে নিজের পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। রাব্বি ঠাট্টা করে বলল, এখন এত ভালোবাসা কোন থেকে আসছে? প্রথমত ওকে ছেড়ে এই শহর ছেড়ে চলে গিয়েছিলি। এখন চেয়েছে সেই জন্য, তখন ও চায়নি আমায়। আমিও আমার বাসায় ফিরে গিয়েছিলাম। বাবা একা অফিস সামলাতে হিমশিম খেত। আর তোর কি মনে হয় আমি ওকে এত সহজে ছেড়ে দিতাম? আমি তো আমার নিজেকে প্রতিষ্ঠিত করছিলাম। ঠিক 2 বছর পর ওর সামনাসামনি হতাম, রাজি না হলে ওর বাসা থেকে তুলে নিয়ে যেতাম। এখন অবশ্য আমার এত কিছু করা লাগেনি, আবার 2 বছর অপেক্ষা করা হয়নি। মেহের নয়নের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। এবার আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে হামাও করে কেঁদে নয়নের বুকে জড়িয়ে ধরে নয়নকে। এই মেহের, কাঁদবে না, একদম কাঁদবে না। তোমাকে কাঁদার জন্য মানায় না দোস্ত। আমি এখন উঠি, চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে আমার রাত 10টা বাজবে। রাতুল সবার সঙ্গে কুশল বিনিময় শেষ করে গাড়িতে উঠে বসে। পাশের ড্রাইভিং সিটে মেহেরকে বসিয়ে দেয়। দোস্ত, তোর বিবাহিত জীবন সুখের হোক। আর এই যে নয়ন ভাইয়া, আমার বান্ধবীকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। কেউ জেনে বুঝে কি নিজের ক্ষতি করে? পাগল নিজেও তো সেটা করে না। আর আমি তো একজন সুস্থ সবল মানুষ, আমি কি করে আমার নিজেকে ক্ষতি করব? মেহের শুধু নয়নের কথাগুলো শুনে আর নয়নের দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে ভাবে, এই মানুষটাকে সে জীবন থেকে তাড়িয়ে দিয়েছিল কয়েকদিন আগে, আর আজকে তাদের ভালোবাসাও পূর্ণতা পেয়েছে। নয়ন গাড়ি ছেড়ে দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। রাত 8টায় তারা চট্টগ্রাম শহরের কাছাকাছি পৌঁছায়। চট্টগ্রামে ঢোকার আগে গাড়ি থামিয়ে হালকা নাস্তা করে নেয় তারা দুজন। ঠিক 9:30টায় তারা নয়নের বাসার সামনে এসে নামে গাড়ি থেকে। মেহের গাড়ি থেকে নেমে দেখলো একটা বড় দোতলা ডুপ্লেক্স বাড়ি। বাড়ির সামনে 2 পাশে বাগান রয়েছে ফুলের, যেগুলো দেখতে ভারী সুন্দর, চোখে আরও বাড়িয়ে তোলে। নয়ন গাড়ি থেকে নেমে মেহেরের পাশে দাঁড়ায়। মেহের ভয় পাচ্ছে, সেটা নয়ন বুঝতে পারে। তারপর নয়ন মেহেরকে উদ্দেশ্য করে বলল, চলো আমার সাথে, আমার বাড়ির মানুষ অতটাও খারাপ না, গেলেই বুঝতে পারবে। এখন চলো। মেহের মাথা নাড়িয়ে নয়নের সাথে পা মিলিয়ে দরজার সামনে আসার পর দেখতে পায় বাড়ির প্রত্যেকটি সদস্য মেহের এবং নয়নের জন্য অপেক্ষা করছিল। নয়ন মেহেরকে দরজার সামনে দাঁড় করিয়ে যখনই কিছু বলতে যাবে, তখনই নয়নের মা বলল, চুপ, কোনো কথা বলবি না। আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। এখন আর কোনো কিছু শুনতে চাই না। তোমার নাম কি মা? আন্টি, আমার নাম মেহের। আর আমাকে আন্টি বলে ডাকতেছো? আম্মু বলে ডাকবে এখন থেকে, মনে থাকে যেন। ঠিক আছে আম্মু। মেহের আর নয়নকে বরণ করে ঘরে তোলে। ঘরের ভেতর ঢুকে মেহের টাসকি খেয়ে যায়, কারণ মেহেরের বাবা মা বোন সকলে এখানে বসে আছে। তাহলে এতদিনে এটাই কারণ ছিল? নয়নের জন্যই এই অবস্থা করেছিস নিজের, তাই তো? মেহের কিছু বলে না। মেহেরকে চুপ করে থাকতে দেখে মেহেরের বাবা বলে উঠল, তুই আমাদেরকে একবার বলে দেখতি, আমি রাতুলের সঙ্গে কথা বলে নয়নের ফ্যামিলির সাথে যোগাযোগ করে সবকিছু ঠিক করে নিতাম আরও আগেই। আচ্ছা বেয়াই, বাদ দেন ওদেরকে। অনেক দূর থেকে এসেছে জার্নি করে, ওরা রুমে যাক। এখন ভুল করে ফেলেছে, এখন আর ওদেরকে বকে লাভ নেই, সেজন্য মেনে নিন। না মেনে আর কি করব বেয়াই, মেনেই তো নিতেই হবে। আপু, তুই এতদিন তাহলে নয়ন ভাইয়ের জন্য এভাবে থাকতি, তাই তো? নয়ন আর কাউকে কোনো কিছু বলতে না দিয়ে মেহেরের হাত ধরে সোজা নিজের রুমে চলে যায়। মেহেরের বাবা মা বোনকে থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেয় নয়নের চাচা। ফ্রেশ হয়ে আসো। আমি তো কোনো জামা কাপড় আনিনি, পরবো কি? তুমি ফ্রেশ হতে যাও, জামা কাপড় আমি দিচ্ছি। মেহের আর কোনো কিছু না বলে রাতুলের কথা শুনে সোজা চলে যায় ফ্রেশ হতে। মেহের যখন গোসল করছিল, তখন নয়ন দরজার মধ্যে টোকা দিয়ে মেহেরকে নয়নের একটা ট্রাউজার এবং একটা টি-শার্ট দেয়। মেহের এগুলো পরে খুবই ইতস্তত বোধ করছিল, কারণ মেহের একটু রাগী হলেও এসব জামা কাপড় পরতো না, সবসময় গোল জামা বা থ্রি-পিস পরতো। সেই বিষয়টা নয়নের অনেক ভালো লাগতো। এখন তো প্রায় 11টার উপরে বাজে, সেজন্য আর লিজের কাছে যায়নি। হয়তো তারা ঘুমিয়ে পড়েছে আর নয়তো পড়তেছে। আজকে রাতটা এগুলো পরে কভার করে নাও, কালকে তোমার জন্য শপিং করে নিয়ে আসবো। রাতে ঘুমানোর সময় মেহের বিছানায় গিয়ে শোয়। নয়ন মেহেরের পাশে শুয়ে পড়ে। নয়ন শোয়ার পরপরই মেহের নয়নকে জড়িয়ে ধরে। নয়ন, কখনো ছেড়ে যেও না, নিঃস্ব হয়ে যাব, শেষ হয়ে যাব একেবারে। তোমায় ছাড়া বাঁচতে পারবো না। খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সাথে বাঁচবো। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে ঠাঁই পাবে না। কথা দিলাম
আজকে তোমায় আমি। মেহের নয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, নয়নের বুকে মাথা রাখে। বউ, তোমায় খুব আদর করতে ইচ্ছে করতেছে। মেহের কোনো কিছু বলে না, লজ্জায় মুখ লুকায় নয়নের বুকে। নয়ন বুঝতে পারে মেহেরও এটাই যাচ্ছে, তাই নয়ন আর দেরি না করে মেহেরের দুই ঠোঁটের মধ্যে নয়নের ঠোঁট বসিয়ে দেয়, আস্তে আস্তে ঠোঁট থেকে গালে, মুখে, গলায়, তারপর সারা শরীরে অসম্ভব রকমের চুমু দিতে থাকে। একসময় মেহেরের সমস্ত জামা কাপড় এক এক করে খুলে ফেলে দেয়, হারিয়ে যায় তারা অন্য এক জগতে। শেষ রাতে মেহের নয়নের বুকে মাথা রেখে নয়ন মেহেরকে বলল, খুব ভালোবাসি বউ, কখনো ছেড়ে যায় না আমায়, নিঃস্ব হয়ে যাব তোমায় ছাড়া। ভালোবাসি বউ। ভালোবাসি তোমায় খুব। এই দেহে প্রাণ থাকতে কেউ আলাদা করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। নয়ন মেহেরের কপালে শব্দ করে একটা চুমু খায়। অবশেষে তাদের ভালোবাসাও পূর্ণতা পেল, এক অহংকারী মেয়ের।